আমার বিয়ে হয়েছে, আমার বিদায়ের সময় মা আমাকে ডেকে বললেন, চামেলি, বিয়ের রাতে স্বামীকে তোর কাছে আসতে দিবি না, কারণ সে যদি তোর কাছে আসে তাহলে তাকে ছেড়ে দিয়ে দেবে। তাই মনে রাখিস, তোর স্বামী যেন তোকে ছুতে না পারে। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালে মা বললেন, শোনো, আপাতত যতটা পারিস স্বামীর থেকে দূরে থাকবি। কিন্তু মা সে কি মানবে? কতদিন অপেক্ষার পরে মুড়িতে আমাকে পেয়েছে, তাই আমার কাছে না এসে সে কি মানবে? তারপরে মা আমাকে এমন কথা বললেন যে আমি কেঁপে উঠলাম। আমি বললাম, না, তোমার আমাকে বিয়ে দেওয়া উচিত হয়নি। মুড়িতে জীবন নষ্ট করার আগে তোমার একবার ভাবা উচিত ছিল। মুড়িতে যখন এই সত্যটা জানতে পারবে তখন তার সবকিছু শেষ হয়ে যাবে। তুমি এটা ভালো করনি। আমার চোখে পানি চলে এলো। না, তুমি আমার কাছে এই সত্যটা কেন লুকিয়ে রেখেছিল? মা বললেন, মুড়িতে রাগের কারণেই এই বিয়ে হয়েছে। আমি প্রথম এই বিয়েকে না করেছিলাম, কিন্তু ওরা যখন মানল না তখন আমিও ভাবলাম, যাক, তোর সংসার হবে, হয়তো সময়ের সাথে সাথে তোর জীবনে সুখে রঙে ভরে উঠবে। কতদিন তুই এই বাড়িতে এভাবে বসে থাকবি? এখন আমি কি করব? মন খারাপ করে শ্বশুর বাড়িতে গেলাম। এখানে এসে আমি সেটাই করলাম যেটা মা বলেছিল, আমার স্বামীকে আমার কাছে আসতে দেয়নি। বিয়ের রাতে সে ঘরে এসে বিছানায় বসে আমার সৌন্দর্যের প্রশংসা করলো। তারপরে আমার হাতটা ছোঁয়ার সাথে সাথে আমি তাকে সরিয়ে দিলাম। মুড়ি তো অবাক হয়ে আমাকে এর কারণ জিজ্ঞেস করলে আমি কাঁদতে শুরু করলাম, কিন্তু কারণটা বললাম না আমি। তারপরে একদিন আমার স্বামী মুড়িতে আমার সব গোপন বিষয়টি জানতে পেরে গেল। আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারলাম না, কারণ আমার মধ্যে বউ হয়। আমি মুড়িতে রুমে বিছানায় বসে আছি, আর সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার অনেক দুর্বল মনে হচ্ছে, আমি বরফের মতো একদম জমে গেছি। আমি অনুভব করতে পারছি সামনে বসা আমার স্বামীর নজর আমার শরীরের দিকে। সে বলতে থাকলো, কি বিষয় চামেলি, এই বিয়েটা কি তোমার মতো ছিল না? আমি চোখ তুলে তাকে দেখি, অনেক কষ্টে চোখের পানি ধরে রেখেছি। আমার শরীরটা কেমন করছে। মুড়ি তো আমাকে অনেক রাগিয়ে আওয়াজের কারণ জিজ্ঞেস করলো, কিন্তু আমি চাইলেও আসল কারণটা বলতে পারছি না। সে আবার গম্ভীর কণ্ঠে আমাকে জিজ্ঞেস করলো, চামেলি, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি তো? তার এমন আওয়াজে আমি আতঙ্কিত হয়ে অনেক কাঁদতে শুরু করি। কিন্তু আমার সামনে লোকটা মনে হয় প্রতিজ্ঞা করেছে যে সে উত্তর না পেলে আমাকে ছাড়বে না। মুড়ি তো আবার উচ্চ কণ্ঠে বলল, তোমার কান্না থামো আর আমাকে বিষয়গুলোর কারণ বলো। তুমি যদি ভাবো তোমার এই কান্না দেখে আমি গলে যাবো আর আজ রাতে তোমার ধারে কাছে আসবো না, তাহলে এই ভুল ধারণা তোমার মন থেকে বের করে নাও। এটা বলেই সে আমার কাপা হাতটা ধরলো। আমি হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে সে আমার আরো কাছে এসে বলল, চামেলি, তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? আমি কি অন্যায় করেছি যে তুমি এইভাবে আমার থেকে দূরে সরে যাচ্ছ? আমাকে তোমার কাছে আসতে দিচ্ছে না। আজ আমাদের বিয়ের রাত। বিয়ে নিয়ে ছেলে ও মেয়েদের মনে কত স্বপ্ন থাকে, আর তুমি আমাকে তোমার কাছে আসতে দিচ্ছ না? অন্তত আমাকে এই কারণটা বলো, হয়তো আমি তোমার সমস্যার সমাধান করতে পারবো। চামেলি, আমি কোনো দেবো না যে মেয়েটি আমার জন্য সব দিক দিয়ে ঠিক আছে। আমি কি কেবল তাকে দেখে থাকবো? আমি অনেক কষ্টে এই সময় পার করেছি। আমি সবসময় তোমার সাথে থাকার স্বপ্ন দেখেছি। আস্তে আস্তে মুড়িদের কথা বলা ধরন নরম হয়ে উঠতে শুরু করে। সে আমার মুখের উপরে থাকা চুলের দিকে গরম গরম চোখে তাকিয়েছিল, আর আমার শরীরটা কেমন যেন করেছিল। আজ তাকে যত কঠিন মনে হচ্ছে, তাকে থামানো আমার পক্ষে অনেক কঠিন। কিন্তু আমি অসহায়। আমার মা আমাকে যে কথা বলেছে তা যদি মুড়িতে জানতো, তবে আমাকে ছেড়ে দিয়ে দিত। মুড়িতে আমার মুখ দেখার জন্য একটু চেইন দিল। সেটা পরানোর সময় তার হাত আমার শরীরে পড়েছে, আর আমার সব শরীর কেমন যেন করছে। আমি তাড়াতাড়ি তার হাতটা সরিয়ে দিয়ে আমিও পিছনের দিকে সরে এসে বললাম, মোহিত, আমাকে বোঝার চেষ্টা করো, প্লিজ, আমাকে 1 মাস সময় দাও। আমি অনুমোদনই করেছিলাম, কিন্তু মোহিত কোনো কিছু শুনলো না। সে কিছু শুনে মুড়েই ছিল না। সে বলল, আমাকে কারণটা বলো, না হলে আমি অন্য কিছু করব। তোমার কাছ থেকে আমার অধিকার আদায় করে নিল, তুমি আমাকে কিছুই বলতে পারবে না। সে সম্ভবত প্রতিজ্ঞা করেছিল আমার কথা না শোনা, কিন্তু আমি জানতাম মুহিতের সাথে এই সম্পর্কটা আমার জন্য কি নতুন বিপদ নিয়ে আসতে চলেছে, কিন্তু আমি তাকে আটকাতেও পারছি না। যত সে আমার কাছাকাছি আসছিল ততই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমি এতটাই টেনশনে ছিলাম যে বিছানায় জ্ঞান হারিয়ে পড়ে যায়। মুহিত চামেলি চামেলি বলে ডাকছিল, আর আমার হাত ধরে ডাকছে। হয়তো ওর ধারণা ছিল না যে আমি জ্ঞান হারিয়ে যাব। হয়তো আমি জ্ঞান হারিয়ে ফেলেছি, কারণ মায়ের সেই কথা আর তার উপর স্বামীর সেই দাবিগুলোর চাপ। আমি চাইলেও আমার স্বামীকে আমার কাছে আসতে দিতে পারিনি। এমন নয় যে আমার জীবনে অন্য কোনো পুরুষ ছিল। আমি মুহিতকে অনেক পছন্দ করতাম। এটাও নয় যে অতীতে আমার সাথে এমন কোনো ঘটনা ঘটেছিল যে আমার গোপন রহস্য ফাঁস হয়ে যাওয়ার ভয় পাবো। কিন্তু আমার যে সমস্যা সেটা কম বেড়ে থাকে। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে বেড়ে। শাশুড়ি ও মোহিত আমার কাছে চিন্তিত হয়ে দাঁড়িয়েছিল। শাশুড়ি আমাকে কেমন মনে হচ্ছে সেটা জিজ্ঞেস করলেন। মহিলা ডাক্তার বললেন, এখনই একেবারেই ঠিক আছে, আপনারা চাইলে আমাকে বাড়িতে নিয়ে যেতে পারেন। তারা কিছুক্ষণের মধ্যে আমাকে বাড়িতে নিয়ে এলো। শাশুড়ি আমাকে আমার ঘরে রেখে বিশ্রাম নিতে বললে আমি বিছানায় শুয়ে পড়লাম। বিয়ে বাড়ির কারণে বাড়িতে অনেক অতিথিরা উপস্থিত ছিলেন। আমি শুনতে পাচ্ছিলাম মোহিতের দাদা, ভাই, জামাইবাবুরা মোহিতের সাথে মজা করছে যে বিয়ের রাতেই তুমি তোমার বউয়ের সাথে এমন কি করলে যে মেয়েটি একেবারে জ্ঞান হারিয়ে ফেলেছে। একটু ফুলের মতো মেয়ে, তোমার একটু আস্তে এড়ানো উচিত ছিল, কিন্তু তুমি তো ফুলটাকে শেষ করে দিয়েছো। তারা একটা মজা করার সুযোগ পেয়েছে, তাই তারা আর থামে। সবাই কি ভাবছিল জানি না, তবে আমি নিজেই লজ্জা পাচ্ছিলাম, কারণ আমার কারণে মোহিত সবার সামনে লজ্জিত হচ্ছিল। কেউ তাকে
উপদেশ দিচ্ছিল 4 দিন ওই রুমের ধারে কাছে যাবে না। কেউ আমার শাশুড়িকে বলছিল যে তুমি নিজের কাছে তোমার বৌমাকে রাখো, পাশে মোহিতের মুখ দেখে নতুন বউ আবার জ্ঞান হারিয়ে ফেলবে। হাসি মজার আওয়াজে আমি নিজের চোখে ছোট হয়ে যাচ্ছি, কিন্তু আমিও অসহায়। আমি যদি আমার স্বামীকে আসল কারণটা বলি তাহলে সে আমাকে ছেড়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আমি যদি কিছু না বলি তাহলে আমাদের সম্পর্কের কয়েক মাসের মধ্যে সে জানতে পারবে। কিছুদিন শাশুড়ি আমার কাছে আসতে থাকেন, তিনি আমাকে খাবারও খাওয়াতেন। তিনি অনেক নরম মনে এবং স্নেহময়ী মহিলা। আস্তে আস্তে সব অতিথিও চলে গেল, আমার শরীরও ঠিক হয়ে গেল। তাই আমি নিজেই রান্নাঘরের কাজ করতে থাকলাম, যদিও আমার শাশুড়ি আমাকে নিষেধ করেছিলেন। মোহিত অনেক চুপচাপ থাকতো এবং খাওয়ার সময় আমার দিকে অভিযোগের চোখে তাকিয়ে থাকতো। শ্বশুর বাড়িতে শুধু মোহিত আর আমার শাশুড়ি থাকতেন। মোহিত আমার শাশুড়ির একমাত্র ছেলে। যদিও সব অতিথি চলে গেছে, কিন্তু শাশুড়ি তার বান্ধবী ও তার মেয়েকে রেখে দিয়েছেন। শাশুড়ির বান্ধবীর মেয়ে আমার সমবয়সী, তার গ্রাজুয়েশনের পরীক্ষা হয়ে গেছে। তাই মামি মাসখানেক এখানে থাকার প্ল্যান করেছিলেন। বিয়ার সুন্দরী ছিল, কিন্তু যে জিনিসটি আমাকে বিরক্ত করতো তা হলো সে মোহিতের সাথে অনেকভাবে মিশত এবং মোহিতের সাথে হেসে হেসে কথা বলতো। সেই দিনও খাওয়ার টেবিলে বসে দিয়া কি নিয়ে কথা বলে যাচ্ছিল, কিন্তু মোহিত তার কথায় উত্তর দিচ্ছিল না। তার চোখ আমার দিকে স্থির ছিল, সে মুখে কিছু বলছে না, কিন্তু তার চোখ আমাকে যা বলছে তা আমি জেনে না জানার ভান করলাম। রাতে রান্নাঘরে কাজ করছিলাম, সবাই যে যার রুমে চলে গিয়েছে। কিছু অনুভূতি হওয়ায় মাথা ঘুরিয়ে দেখলাম মোহিত আমার ঠিক পিছনের দিকে দাঁড়িয়ে আছে। সে বলল, মাথা ব্যথায় আমার ঘুম আসছে না, 1 কাপ চা বানিয়ে দাও তো। ভাবলাম চায়ের কথা বলে বেরিয়ে যাবে। আমি চায়ের কেটলিটা গ্যাসের উপরে রাখলাম। আমি রান্নাঘরে কাজ করার সময় রান্নাঘরের দরজায় আমার পোশাকগুলো রাখতাম, কারণ এই সময় আমি রান্নাঘরে একাই থাকি আর বাড়িতে কোনো মানুষ বাকিও ছিল না। কিন্তু মোহিত হঠাৎ এভাবে রান্নাঘরে এসে আমার কাছে দাঁড়াবে তা আমার ধারণা ছিল না। আমি যখন ওর দিকে মনোযোগ দিয়ে দেখলাম তখন আমার লজ্জা পেতে থাকলো। ও রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে আর আমার পোশাকটাও সেখানেই আছে। আমি পোশাকটা নিয়ে নিজের শরীরে দিতেও পারছি না। তাই যত তাড়াতাড়ি সম্ভব চা বানানোর চেষ্টা করলাম, কিন্তু আজ গ্যাসের চুলাটা অনেক আস্তে চলছে, হয়তো কোনো মেলা আটকে গেছে। এত আস্তে চললে চা তৈরি হতে 15 থেকে 20 মিনিট পার হয়ে যাবে, আর এভাবে 15 থেকে 20 মিনিট দাঁড়ানো আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। বারবার মোহিতের চোখে আমার চোখে পড়ছিল আর আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল। তারপরে হঠাৎ মোহিত বলল, চামেলি তোমার চুলগুলো অনেক সুন্দর। আমি খেয়াল করলাম ও আমার দিকে আরেকটু এগিয়ে এসেছে। রান্নাঘরটা অনেক ছোট, তাই ও আমার অনেক কাছে চলে এসেছে। আমি অনেক নার্ভাস ফিল করছি। ও আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, জানো আমি তোমাকে আমার বন্ধুর বিয়েতে প্রথম দেখেছিলাম। যতক্ষণ আমি বিয়ের অনুষ্ঠানে ছিলাম আমার চোখ সবসময় তোমার দিকে স্থির ছিল। সেখানে আমি মনে মনে তোমাকে ভালোবেসে ফেলি। তখন থেকে তোমার সাথে আমার বিয়ের কথা ঠিক না হওয়া পর্যন্ত আমি কোনো মতেই শান্তি পাচ্ছিলাম না। এই বলে মুভিটা আমার আরো কাছে চলে এলো আর আমি পিছিয়ে দেয়ালে গিয়ে বাধা পেলাম। মুভিটা প্লিজ সরো, আমাকে আমার পোশাকটা নিতে দাও বলে আমি আমার কপালের ঘাম মুছলাম। মুভিটা বলল, এখানে অপর কেউ নেই যার থেকে তোমাকে নিজেকে লুকাতে হবে। মুভিটা আমার আরো কাছে এসে আমার শরীরটা ধরে। ওর গরম নিঃশ্বাসে আমি নরম হয়ে যেতে থাকলাম। আমার অবস্থা আরো খারাপ হতে থাকলো। আমার মুখ ও নিয়ন্ত্রণে নেওয়ার আগেই আমি ওকে পিছনের দিকে সরিয়ে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমি কিভাবে মোহিতকে থামাতে পারি? সে আমার স্বামী এবং আমাকে ভালোবাসে। সে তার বন্ধুর বিয়েতে আমাকে দেখে আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ পাঠিয়েছিল। আমার মা প্রথমে এই বিয়েতে রাজি হননি, কিন্তু মোহিত এই বিয়েটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের বাড়ির দরজাটা ছাড়েনি। আর আজ এত অপেক্ষার পরে সে আমাকে স্ত্রী হিসেবে পেয়েছে, কিন্তু সে আমাকে তার মন ভরে ভালোবাসতেও পারেনি, কারণ আমি তাকে অনুমতি দেইনি। সে তো তার জায়গায় ঠিকই ছিল, কিন্তু আমি সেই এক সমস্যায় আটকে ছিলাম। সে আমার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, টেনশনে আমি কাঁদতে থাকলাম। আমি পারতাম না, এটা একটা স্বাভাবিক সম্পর্ক। মোহিত যতটা আমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল ছিল, আমি ততটাই তার ভালোবাসা পাওয়ার জন্য আকুল ছিলাম। মনে হতো আমি সব কথা ভুলে তার মনের মধ্যে লুকিয়ে পড়ি, কিন্তু আমার অসহায়ত্ব আমাকে আটকে রেখেছে। আমি কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে যখন ঘুম থেকে উঠলাম মোহিত অফিসে চলে গেছে। আমি মোহিতকে এত তাড়াতাড়ি অফিসে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে শাশুড়ি বললেন, তিনি জানেন না, হয়তো অফিসে কিছু জরুরি কাজ আছে। আমার মনে পড়লো আমি সারা রাত রুমের দরজা ভিতর থেকে বন্ধ করে রেখেছিলাম। সম্ভবত মোহিত ডাইনিং সোফায় ঘুমিয়েছে। তার ব্যাগ জামা কাপড়টা রুমেই, বুঝলাম মোহিত অফিসে যায়নি, বাড়ি থেকে কোথাও একটা চলে গেছে। এখন আমার মোহিতের চিন্তা হতে থাকলো। জানি না সে কোথায় গেছে, হয়তো সে আমার উপর রাগ করেছে। এইসব চিন্তাতেই সারাদিন পার করলাম আমি। সন্ধ্যার দিকে মোহিত এসে সোজা ঘরে চলে গেল। তারপর থেকে মোহিত আমার সাথে কথা বলা একেবারেই বন্ধ করে দিল। সে আমার দিকে তাকালো না। একবার আমি তার অফিসের পোশাক ইস্ত্রি করতে শুরু করলে সে আমার হাত থেকে পোশাকগুলো নিয়ে বলল, আমার কাজ করার দরকার নেই। সে তার জামা কাপড় দেয়াকে দিয়ে দিল। নাস্তার কথাও তাকেই বলল। আমি অস্থির মনে করছিলাম। সম্ভবত আমার প্রতি মোহিতের ব্যবহার ঠিকই ছিল, কতক্ষণ সে আমার সাথে ভদ্র থাকতে পারে। কিন্তু আমার জীবন বেরিয়ে যাচ্ছিল যখন আমি দিয়াকে তার সাথে ঘুরতে দেখলাম। সে আনন্দের সাথে মোহিতের সব কাজ করে দিচ্ছিল। আমি অবাক হয়ে দেখতাম যে মোহিত সন্ধ্যায় যখন অফিস থেকে ফিরত, দিয়া নববধূর মতো সেজে দরজায় দাঁড়াতো।
মিলিত ভিতরে এলে দিয়া দৌড়ে তার কাছে যেত, হেসে তাকে হ্যালো বলে তার হাত থেকে ব্যাগটি নিয়ে যেত। যেগুলো আমার দায়িত্ব ছিল সেগুলো খুশি হয়ে দিয়া পূরণ করতো, আর আমার মধ্যে যেন কেমন একটু হয়ে যেত। কিন্তু আমি কি বা করতে পারি, কারণ মিলিত নিজেই তাকে এত গুরুত্ব দিচ্ছিল। সম্ভবত মিলিত আমার কাছে যা চাচ্ছিল তা আমি পূরণ করতে পারিনি। যদি বিষয়টা এতই সীমাবদ্ধ থাকতো তাহলে ঠিক ছিল। রাতে একবার যখন চোখ খুললাম, বাইরে ডাইনিং রুমে কথা বলার আওয়াজ শুনতে পেলাম। রুম থেকে বের হয়ে দেখলাম দুইজনে হাসতে হাসতে কথা বলছে, আর সামনে 2 কাপ চা রাখা ছিল। আমাকে দেখে দিয়ার হাসি থেমে গিয়েছিল, কিন্তু মিলিত একেবারে খুশি হয়ে বসেছিল। দিয়ার সাথে এমনভাবে কথা বলতে থাকলো যেন আমাকে নিয়ে তার কোনো চিন্তা নেই। আমি কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে এলাম। আমার জীবন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি জীবনের সেই পর্যায়ে দাঁড়িয়ে আছি যেখানে সামনে গরম আর পিছনের দিকে সমুদ্র। আমি যদি মোহিতকে সত্যিটা বলি তাহলে আমার সংসার নষ্ট হয়ে যেত, আর না বললে দিয়া নামে এই মেয়েটা আমার জায়গাটা নিয়ে নেবে। একজন নারী সবকিছু সহ্য করতে পারে, কিন্তু অন্য মেয়ের দুঃখ নয়। আমার আর মোহিতের মুখে যা থাকুক, আমি চাই না দিয়া আমাদের মাঝে আসুক। তাই আমি শাশুড়িকে বললাম যে দিয়া এখানে এসেছে অনেকদিন হয়ে গেল, সে কবে যাবে? যদিও দিয়া না চলে গেছে অনেকদিন হলো। দিয়া এই বলে কেটে গেছে যে আমি আর কিছুদিন এখানে থাকতে চাই। শাশুড়ি বললেন, আমিও তাকে বলেছি যে তুমি এসেছো অনেকদিন হয়ে গেল, এখন তুমি তোমার বাড়িতে যাও। সেও যেতে চায়, কিন্তু মোহিত তাকে যেতে দেয়নি। এটা শুনে আমার মনে হলো কেউ যেন আমার মনটা ধরেছে। মোহিত কেন তাকে যেতে দিতে চায় না? একবার রান্নাঘর থেকে বেরিয়ে দেখি দুজনে ড্রয়িং রুমে গল্প করছে। আমি দরজায় দাঁড়িয়ে যা শুনলাম তা আমার মন উড়িয়ে দিল। আগে জানতাম না যে দুজনের মধ্যে কি চলছে, কিন্তু আজ এই রহস্যের উপর থেকে প্রসব সরে গেল। আমি এই ভুল ধারণার মধ্যে ছিলাম যে মোহিত আমাকে ভালোবাসে, কিন্তু বাস্তব হয়তো অন্য কিছু। কারণ আমি যা শুনেছিলাম তাতে বুঝতে পারলাম যে আমার স্বামী আমাকে ভালোবাসে না। এই বিয়েটা মনে হয় সে বাধ্য হয়ে করেছে, নইলে তো সে শুধু দিয়াকেই ভালোবাসতো। আর দিয়া এখানে থেকেছে শুধু তার কথায়। আমি কাঁদতে কাঁদতে আমার রুমে চলে এলাম। রাতের খাবারও খাইনি। আমার শাশুড়ি এসে জিজ্ঞেস করলেন, তুমি কেন খাবে না? আমি মাথা ব্যথার অজুহাত দিয়ে মাঝ রাত অবধি কান্নাকাটি করে পার করে দিলাম। রাত 2টার দিকে ড্রয়িং রুম থেকে আস্তে আস্তে আওয়াজ আসতে থাকলো। রুম থেকে বেরিয়ে এসে দেখি ড্রয়িং রুমের দরজা বন্ধ। ড্রয়িং রুমের জানালা দিয়ে তাকাতেই অবাক হয়ে উঠলাম আমি। দিয়া মোহিতের সাথে বসে আছে। চোখ বড় হয়ে গেল এবং আমার শরীরটা কেমন করতে থাকলো। আমি ঘামে ভিজে গেছি। ঈশ্বরকে ধন্যবাদ জানালাম যে আমি যা দেখেছি তার স্বপ্ন ছিল। আমি উঠে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম মোহিত তার ল্যাপটপে কিছু কাজ করছে। আমি কাঁদতে কাঁদতে তার কাছে বসলাম। সে আমাকে দেখে কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি আবার কাঁদছো কেন? আমি বললাম, মোহিত তুমি আজকের পর দিয়ার সাথে কথা বলবে না। আমার কথা শুনে প্রথমে সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপরে ল্যাপটপ বন্ধ করে বলল, কথা বলবো না কেন? আমি বললাম, তোমার মনে যদি দিয়া ছিল তাহলে আমাকে বিয়ে করলে কেন? সে বলতে থাকলো, আমি খুব ভুল করেছি যে আমি দিয়া কদর না করে তোমাকে দেখে তোমার জন্য পাগল হয়ে তোমাকে বিয়ে করেছি। দিয়া আমাকে আগে থেকেই ভালোবাসতো আর আমাকে বিয়ে করতে চাইতো। এখন আমিও বুঝতে পেরেছি, তাই আমি দিয়াকে বিয়ে করতে চাই। এটা শুনে আমি একদম পাগল হয়ে গেলাম আর কাঁদতে কাঁদতে বললাম, তুমি এটা করতে পারো না, তুমি আমাকে এভাবে শেষ করতে পারো না। তোমাকে ছাড়া আমি শেষ হয়ে যাব। মোহিত, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার কথা শুনে মোহিত আমার হাত ধরে রুমে নিয়ে আসে। রুমের দরজা বন্ধ করে দিয়ে বলল, শুধু এইটুকুই আমি শুনতে চেয়েছিলাম। আমি জানতাম তোমার মুখে মনে আছে, তাই আমি দিয়াকে অনুরোধ করেছিলাম এই নাটকটা করতে। চামিলি দিয়া আমার নিজের বোন। মায়ের বান্ধবীর কোনো সন্তান নেই, তাই মা দিয়াকে তাকে দিয়েছিলেন। এটা আমার জন্য একেবারে নতুন, আমি জানতাম না। তখন মোহিত বলল যে তুমি আমাকে দূরে পাঠিয়ে দিয়েছিলে, যেটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি ভেবেছিলাম তুমি হয়তো অন্য কাউকে ভালোবাসো, তাই আমার থেকে দূরে থাকার অজুহাত খুঁজতেছি। আমি দিয়ার সাথে মিলে এই নাটকটি করেছি, আর আজকে তোমার অভিব্যক্তি আমাকে আনন্দ এবং শান্তিতে ভরিয়ে দিয়েছে। মোহিত আমার কাছে আসতে থাকলো, এত কাছে যে সে আমাকে তার সাথে নিল। মোহিত অন্য কণ্ঠে বলল, চামিলি, তোমার মন থেকে সব ভয় দূর করে দাও। আমি তোমার স্বামী, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে কখনোই কষ্ট দেব না। এইবার আমি তাকে আর আটকাতে পারলাম না, কারণ আমি আমার ভালোবাসা প্রকাশ করে দিয়েছি। সারা রাত এই ভয় পার করলাম যে যেদিন মোহিত আমার সত্যিটা জানবে সেই দিনই হবে এই বাড়িতে আমার শেষ দিন। যাই হোক, আমার আদর পেয়ে মোহিত অনেক খুশি। কিছুদিন পর দিয়া ফিরে গেল, কিন্তু আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম যে মোহিত যখন আমার সত্যিটা জানতে পারবে তখন আমার কি হবে। মাত্র কয়েক মাস হয়েছে আমাদের বিয়ে। একদিন খাওয়ার সময় আমার শাশুড়ি বলতে শুরু করলেন, মোহিত, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে মাতৃ প্রতিশোধ বসো না। তুই আমার একমাত্র ছেলে, আর আমি তাড়াতাড়ি দাদি হতে চাই। এই নির্জন বাড়িতে ছোট বাবুর কান্নার আওয়াজ। একটা সময় মাত্রই আমার হাত থেকে প্লেট পড়ে গেল। আমি তাড়াতাড়ি প্লেটটা তুলে নিলাম। মোহিত আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার চামিলি, তুমি টেনশনে আছো মনে হচ্ছে। আমি তাকে কি উত্তর দেবো? আমি চুপচাপ রইলাম দেখে মোহিত হেসে তার মাকে সান্ত্বনা দিয়ে বলল, মা, এত তাড়া কিসে? তুমি তাড়াতাড়ি শুদ্ধ পাবে। কিন্তু আমার শাশুড়ির যেন খুব ইচ্ছা, এবং হয়তো তার ইচ্ছা স্বাভাবিক। তার মাত্র 2টি সন্তান, তার মধ্যে দিয়াকে তিনি তার বান্ধবীকে দিয়েছিলেন, তার কাছে শুধু মোহিত ছিল। এই বাড়িটি বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে, সেজন্যই তার বাবুর নিয়ে অনেক ইচ্ছা। তার মায়ের বারবার বলার জন্য মোহিত আমাকে একজন মহিলা ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি অনেক টেস্ট লিখে দিলেন।
আমি অনেক অস্থির ছিলাম, এইসব কিছু ঠিক হচ্ছিল না। আমি ভয়ে ভয়ে মুহিতকে বললাম, মায়ের বাবু নেওয়ার এত ইচ্ছে কেন? মুহিত আমার হাত ধরে বলল, চামেলি, বাবু আমারও অনেক পছন্দ, আমি শুধু চাই সৃষ্টিকর্তা যেন আমাকে একসাথে দুটো বাবু দেন। মুহিতের দুটি সন্তানের কথা আমার মনকে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট। আমার মা আমাকে যে সত্যিটা বলেছিলেন, আমি জানতাম আমি মুহিতকে এই সুখ কখনো দিতে পারবো না, আর যেদিন মুহিত এটা জানবে সেদিনই হবে এই বাড়িতে আমার শেষ দিন। সে কখনোই আমাকে এটার সাথে মেনে নেবে না। তারপরে আল্ট্রাসাউন্ড করার সময় যেভাবে ডাক্তার একবার আমার মুখের দিকে একবার আল্ট্রাসাউন্ড স্ক্রিনের দিকে তাকাচ্ছিল, তাতে যেন আমার মন আমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছিল। আমার চোখ থেকে পানি পড়তে থাকলো। আমি ডাক্তারকে অনুরোধ করলাম আমার স্বামীকে এই সম্পর্কে কিছু না বলার জন্য, কিন্তু তিনি বলতে থাকলেন আমাদের এই ক্ষমতা নেই, আর আমি না বললেও অন্য কোনো আল্ট্রাসাউন্ডের লোক এই কথা বলবে, তুমি বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারবে না। সবচেয়ে ভালো হয় তুমি নিজেই তোমার স্বামীকে সত্যিটা বলো। আমি তাকে অনুমোদন করতে থাকলাম যে আমার সংসার শেষ হয়ে যাবে, কিন্তু হয়তো আমার কপাল খারাপ। রিপোর্ট মুহিতের কাছে পৌঁছে গেল। মহিলা ডাক্তার রিপোর্টটা দেখার সাথে সাথে আমাকে অবাক চোখে দেখতে থাকলো, আর তিনি মুহিতকে আমার রিপোর্টের সব সত্যিটা বলে দিলেন। আমি পাথরের মতো বসে রইলাম, মুহিত আমার সত্যিটা জেনে গেছে। মুহিতের পরিবর্তন হয়ে যাওয়া চেহারা দেখে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল। বাড়ি যেতেই আমার শাশুড়ি যখন মুহিতকে আমার রিপোর্ট সম্পর্কে জিজ্ঞাসা করলেন, মুহিত বলল যে ডাক্তার এখনো কিছু বলেনি। আমি এই কথা শুনে কিছুটা সুখ অনুভব করলাম, কারণ শাশুড়ি জানলে আমাকে হাত ধরে বাড়ি থেকে বের করে দিতেন। আমি চুপচাপ আমার রুমে চলে এলাম। এখন অস্থিরতায় আমার মনটা বেরিয়ে যাচ্ছিল। জানি না মুহিত রুমে এসে আমাকে কি শাস্তি শোনাবে। মুহিত যখন রুমে এলো তখন তার চোখ লাল। আমার মনটা কেমন করছে, আমার চোখ থেকে অবিরাম পানি বয়ে যাচ্ছিল। সে এসে আমার কাছে বসে চুপচাপ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। সে মুখে তো কিছুই বলল না, কিন্তু তার চোখ যেন অনেক কিছু বলছে যে কেন তুমি আমার কাছ থেকে এত বড় একটা কথা লুকালে। আমার চোখ থেকে অবিরাম পানি ঝরতে থাকলো। আমি নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি। কিছুক্ষণ পরে মুহিত বলতে থাকলো, শুধু একটা কথা বলো চামেলি, তুমি কি এটা আগে থেকেই জানতে? আমি ওকে মাথা নেড়ে বললাম, আমার মা বিয়ের রাতে আমাকে এই কথা বলেছিল, তাই আমি তোমাকে আমার কাছে আসতে দিতাম না, যাতে সত্যটা জানার পর তুমি আমাকে ছেড়ে না দাও। এই বলে আমি কাঁদতে থাকলাম। সে বলল, চামেলি তুমি এটা ভালো করনি। তুমি জানো আমি আমার মায়ের একমাত্র সন্তান, যদি তোমার মা সত্যিটা জানতো তাহলে আমাদেরকে অন্ধকারে রেখে অন্যায় করেছেন। এই কথা বলে মুহিত ঘর থেকে বেরিয়ে গেল। সারা রাত আর রুমে আসেনি। বিয়ের রাতে মা কাঁদতে কাঁদতে আমাকে বলেছিলেন যে জন্ম থেকে আমার মধ্যে বাবু নেওয়ার ক্ষমতা নেই, আমি কখনোই মা হতে পারবো না। 14 বছর থেকে 15 বছর পর্যন্ত আমার শরীর থেকে ময়লা বের হয়নি দেখে আমার মা টেনশনে ছিলেন। আমি 16 বছর বয়সে যখন আমার শরীর থেকে ময়লা বের হয় না, তখন তিনি আমাকে একজন মহিলা ডাক্তারের কাছে নিয়ে যান, যেখানে আমার আল্ট্রাসাউন্ড হয়েছিল। কিন্তু মা তখন আমার কাছ থেকে এই সত্যটা লুকিয়ে রাখেন। তিনি শুধু বলেছিলেন আমার মধ্যে সামান্য ঘাটতি আছে, যা সময়ের সাথে সাথে পূরণ হয়ে যাবে এবং আমি স্বাভাবিক হয়ে যাব। আমিও এটা ভুলে গিয়ে নিজের জীবন নিয়ে ভালো ছিলাম, কিন্তু বিয়ের রাতে মা আমাকে এই সত্যটা বলেন এবং সাথে আমাকে এটা বলেছিলেন যতটা সম্ভব মুহিতের থেকে দূরে থাকতে, কারণ সে যদি তার সাথে সম্পর্ক করে কিছুদিন পরে বাবুর কথা বলবে, এবং এর জন্য যখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তখন তারাও এই সত্যটা জেনে যাবে। আর আজকে সেই দিনটি এসে গেছে। মুহিতের কাছে আমার রহস্য প্রকাশ পেয়ে গেছে। আমি অনেক কাঁদছিলাম, কিন্তু সে একবারও আমার চোখের পানি মুছিয়ে দিতে আসেনি। সকালে বুঝতে পেরেছি আমাকে নিয়ে কি সিদ্ধান্ত হতে চলেছে। সকালে যখন ঘর থেকে বেরোলাম তখন মুহিত ওর অফিসে চলে গেছে। সারাটা দিন অন্যভাবে পার করছি। আমি বাড়িতে ফিরে এসে ওর মুখে বিষণ্ণতার ছাপ। সে হাতে রিপোর্টগুলো নিয়ে শাশুড়ির সামনে রাখে। আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম, কিন্তু জানতে পারলাম আমার শাশুড়ি সম্পূর্ণ নিরক্ষর। তিনি বললেন, মুহিত, আমি এসব রিপোর্ট কি বুঝি, এতে কি লেখা আছে সেটা আমাকে বল। মুহিত বলল, মা, আমি তোমাকে কখনো বংশধর দিতে পারবো না, সন্তান হওয়ার ক্ষমতাই আমার নেই, আমার কোনোদিন সন্তান হবে না। এই বলে মায়ের শরীরে মাথা রেখে সে কাঁদতে থাকলো। শাশুড়িকে ধরে আরো বলল, দয়া করে আমাকে সন্তানের জন্য আর জিজ্ঞেস করবে না, আমি তোমাকে সবকিছু দিতে পারি, কিন্তু সন্তান কোনোটাই না। এসব শুনে আমার শরীরের রং পরিবর্তন হয়ে গেল। মুহিত সবকিছু নিজের উপর নিয়ে আমাকে সবকিছু থেকে মুক্তি দিয়ে দিল। আমার শাশুড়িও কাঁদছেন, আর আমি অবাক হয়ে আমার স্বামীর দিকে তাকিয়ে রইলাম যে এটা পুরুষের কোন রূপ, যেটা মুহিতের রূপে আমার সামনে। আমার শাশুড়ি কিছুক্ষণ কান্নাকাটি করে তারপরে তিনি বললেন, চিন্তা করিস না মুহিত, অনেক আশ্রম থেকে একটা বাবু নিয়ে আসিস, আর আমি নিজে মনে করে তাকে মানুষ করবো। কিন্তু তুই মন খারাপ করিস না, আমি আর কখনো তাকে সন্তান হতে বলবো না। রুমে এসে মুহিত কানহীন মানুষের মতো শুয়ে পড়লো। আমি তার কাছে গিয়ে তার পা ধরে কাঁদতে কাঁদতে বললাম, তুমি কি করলে? আমি সমস্যাগুলো নিজের মাথায় নিয়ে নিলে। সে আমাকে হাত ধরে তার কাছে বসিয়ে বলল, স্বামী স্ত্রী একে অপরের অংশ এবং আমাদের নিজেদের সমস্যাগুলো মেনে নিতে হয়। তুমি আমায়, তোমার সমস্যাগুলো আমারও সমস্যা এবং তোমার গুণ আমারও গুণ। আমি বলছি না যে এসব আমার কাছে সহজ ছিল, কিন্তু আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। এই সবে তোমার কোনো দোষ নেই। এই বলে মুহিত আমাকে ধরল। আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মহিলা যে মুহিতের মতো স্বামী পেয়েছি। আজ আমাদের বিয়ে 5 বছর হয়ে গেছে। বিয়েরও বিয়ে হয়ে গেছে, আর সে জন্ম সন্তানের জন্ম দিয়েছে। একটি ছেলে বিয়ে আমাকে এবং মুহিতকে দিয়েছে। আমি আনন্দের সাথে বিয়ের ছেলেকে নিজে করে নিয়েছি।
এখন মিলিত এবং আমার শাশুড়িও অনেক খুশি। ওই বাবুর জন্য এখন মনে হচ্ছে আমাদের পরিবার পরিপূর্ণ। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আমার বউ তার শ্বশুরের অনেক সম্মান আর সেবা করত। প্রতিদিন তার মাথায় মালিশ করে দিত। কিন্তু যখনই আমি অফিস থেকে ঘরে ফিরতাম আমার স্ত্রী বাথরুমে চলে যেত। আমার তার উপরে সন্দেহ হতো। একদিন যখন আমি অফিস থেকে তাড়াতাড়ি ঘরে চলে এলাম, যেটা দেখলাম সেটা দেখে আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। আমি আমার স্ত্রী নীলাকে ভীষণ ভালোবাসতাম। আমি তার সমস্ত ঢং সহ্য করতাম, তার প্রত্যেকটা মনের ইচ্ছে পূরণ করতাম। কিন্তু সেদিন তাকে দেখে আমি অবাক হয়ে রইলাম। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার বোন নীলা এতটা ভুল কি করে করতে পারে। নীলা আমার বিয়ের রাতে আমাকে কথা দিয়েছিল যে সে আমার আর আমার পরিবারের সব সময় খেয়াল রাখবে। কিন্তু আমি কি করে বুঝবো যে নীলা এরকম কিছু করবে? আমার আজও মনে আছে আমার বিয়ের সেই দিন যখন নীলাকে আমি নিজের ঘরে এনেছিলাম। সে আমার ঘরে লাল বিয়ের জামা কাপড় পরে বসেছিল। নীলাকে এতটাই সুন্দর লাগছিল যে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে সামনে বসে থাকা এত সুন্দর বউ আমার। এটা আমার সৌভাগ্য ছিল যে নীলা আমার স্ত্রী। আমি আর নীলা নিজের বিয়ের রাতে নিজের ঘরে বসেছিলাম। আমি আর নীলা হাজারটা কথা দিয়েছিলাম একে অপরকে, আর তার সাথে জীবনটা শুরু করেছিলাম। আমি নীলাকে কথা দিয়েছিলাম যে আমি তাকে সব সময় খুশি রাখবো, আর নীলাকে বললাম যে সেও যেন আমাকে অভিযোগের সুযোগ না দেয়। আমি আমার স্ত্রীর সাথে আমার জীবনের সমস্ত কথা শেয়ার করতাম। আমি নীলাকে বললাম যে আমার মায়ের ছোটবেলাতেই সর্বনাশ হয়েছে। আমার বাবা এই জন্য বিয়ে করেনি যে সৎ মা আসার ফলে আমার আর আমার বোনের জীবন যেন বরবাদ না হয়ে যায়। এই জন্য আমার বাবা পুরো জীবন একা কাটিয়ে দিয়েছেন। আমি নীলাকে বুঝিয়ে দিয়েছিলাম এইবার আমার বাবার আর এই ঘরের খেয়াল তাকেই রাখতে হবে, কেননা আমার বোনের বিয়ে আমার বিয়ের সাথে সাথেই হয়ে গিয়েছে। আমার বিয়ের আগে আমার বাবার খেয়াল আমার বোনই রাখতো। নীলার হাতের মেহেদির রং এখনো হালকা হয়নি, আর তাতেই ওকে ঘরের সমস্ত কাজ দেখতে হতো। এমনিতে তো ঘরের মধ্যে অনেক চাকর ছিল, কিন্তু কাউকে তো চাকরদের মাথার উপরেও থাকতে হয়। নীলা বিয়ের কিছুদিন পরেই আমাদের বাড়ির সমস্ত দায়িত্ব সামলে নিয়েছিল। আমার জীবনে সে যেন কৃপা হয়ে এসেছিল। সে আমার অনেক খেয়াল রাখতো। সব থেকে খুশির কথা হলো আমার বাবারও সে খেয়াল রাখতো। আমার বাবা একজন বয়স্ক মানুষ ছিলেন। বাবা বেশিরভাগ সময় চা পেয়ে বিছানায় কাটিয়ে দিতেন। নীলা আমার ঘরটাকে এত সুন্দর করে সামলে নিয়েছিল যেন সে সবসময় এই বাড়িতেই থাকতো। যখন কিনা আমাদের বিয়ের মাত্র 2 মাসই হয়েছিল, এত কম সময়ে নীলা আমাদের সবাইকে আপন করে নিয়েছিল। আমি আমার বাবার একমাত্র ছেলে ছিলাম। তার সমস্ত ব্যবসা আমি দেখতাম। বিয়ের পর বেশি সময় বাড়িতে থাকতে পারিনি, কেননা সমস্ত কাজ আমারই দায়িত্ব ছিল। আমার কাজে আমার সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। বাবার অসুস্থতার কারণে কাজ থেকে ছুটি নিয়ে অনেকদিন আগেই বসে গিয়েছে। এই জন্য আমি বিয়ের পরে বেশিরভাগ সময় ঘরে থাকতে পারতাম না। বিয়ের পর সকালবেলা অফিস যেতাম আর বিকেল বেলা ঘরে আসতাম। আমি যখন অফিস থেকে ঘরে ফিরতাম আমার স্ত্রী নীলা তখন আমার ঘরের কাজে আর বাবার সেবায় লেগে থাকতো। আমার বাড়িতে চাকর বাকরের অভাব ছিল না, কিন্তু সে সবসময় বলতো বাবার ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই বোঝাপড়া করা উচিত না। যখন আমি এই জিনিসটা দেখতাম যে নীলা আমার ঘরের এত ভালোভাবে খেয়াল রাখছে, তখন আমি ভাবতাম যে আমি কত সৌভাগ্যবান যে আমি এত সুন্দর, বুদ্ধিমতী আর এত খেয়াল রাখা একজন স্ত্রী পেয়েছি। কেননা আমাদের বংশে আমি আমার চাচাতো ভাইয়ের বুড়ে তার বরের সাথে আলাদা করে ঘর বসাতে দেখেছি, আর তারা তাদের বাবাকেও একা ছেড়ে দিয়েছে। কিন্তু নীলা তো আমাদের ঘর পরিবারকে জুড়ে রেখেছিল। আমার বোন যখনই শ্বশুর বাড়িতে আসতো নীলা আমার বোনের ততটাই খেয়াল রাখতো যতটা আমার আর বাবা রাখতো। আমার বোন যখন নীলাকে বাবার খেয়াল রাখতে দেখলো, সে আমাকে বলল, দাদা, আমি প্রায় শ্বশুর বাড়িতে বাবার জন্য চিন্তা করতাম, কিন্তু এখন যখন থেকে বৌদিকে তার খেয়াল রাখতে দেখেছি এবার আমার আর চিন্তা নেই। আমি তো নিজেই আমার বোনের থেকে এই কথাটি শুনে ভীষণ খুশি হলাম। আর আমি নিজের বোনকে বললাম, নীলা থাকতে তোকে একদম চিন্তা করতে হবে না, ও বাবার ভীষণ ভালোভাবে খেয়াল রাখে। আমিও নীলার ভীষণ খেয়াল রাখতাম, তার কোনো জিনিসে আমি কখনো অভাব হতে দেইনি। আমি নীলাকে ভীষণ ভালোবাসতে লেগেছিলাম। 1 মিনিটের জন্য তাকে দূরে রাখতে পারতাম না। যখন অফিস হতো তখন বারবার তাকে ফোন করতাম। একদিন বাবার শরীর হঠাৎ ভীষণ খারাপ হয়ে গেল। বাবা বলল যে তার পায়ে হঠাৎ ভাষণ ব্যথা হতে শুরু করেছে, কারণ সে এখন বেশিরভাগ সময় বিছানায় কাটায়। এজন্যই তার পায়ে ভীষণ ব্যথা শুরু হয়েছে। ডক্টর বলেছিল বাবার পায়ে মালিশ দরকার, তার একটু কাজ করা উচিত যাতে তার পায়ে ভালোভাবে রক্ত চলাচল হতে পারে। ডাক্তার মালিশের সাথে সাথে কিছু ওষুধ বলে দিয়েছিলেন। ডাক্তার বলেছিলেন যে মালিশ করার সময় কোনো অবহেলা যেন না থাকে। আমি বাবার ওষুধপত্র নীলাকে দিলাম। তাকে বললাম আমি তো অফিস থাকি, আর তাই সে যেন বাবার সম্পূর্ণ খেয়াল রাখে, আর প্রতিদিন কোনো না কোনো চাকরকে বলে নিজের সামনে তার পায়েকে যেন মালিশ করিয়ে নেয়। এই কথার উত্তরে নীলা যা বলল সেটা শুনে আমি তো একেবারে অবাক হয়ে গেলাম। সে বলল, তোমার বাবা মানে আমারও তো বাবা, আমি তার দায়িত্ব কোনো চাকরির উপর কি করে ছাড়তে পারি, বরং আমি নিজেই তার পায়ে মালিশ করে দেব। আমি তো এই কথায় ভীষণ খুশি হয়ে গেলাম। আমি নীলার কপালে চুমু দিলাম আর বললাম, আমাকে কখনো তুমি ছেড়ে দিও না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এখন নীলা রোজ সকালে আমার সাথেই উঠে আমার জলখাবারের ব্যবস্থা করে আর আমাকে অফিস পাঠায়। নীলা রোজ বাবার পায়ে আর হাতে মালিশ করে দেয় যাতে তার শরীরে রক্ত সঞ্চালন ভালোভাবে হয় আর তার পায়ে যাতে ব্যথা না হয়।
আমি যখন রোজা অফিস থেকে ঘরে আসি আর যখন বাবার সাথে তার ঘরে দেখা করতে যাই, তখন বাবা খুব খুশি হয়ে আমাকে বলে যে নীলা তার অনেক সেবা করে। তিনি তো নীলার প্রশংসা পঞ্চমুখ, প্রশংসা দিয়ে যেন সেতু সেতু বন্ধন করতে চায়। আমার বাবা নীলাকে অনেক আশীর্বাদ করে। আমি সৌভাগ্যবান ছিলাম যে নীলার মতো একটি সুন্দরী আর ভালো বউ পেয়েছি। ব্যাস, আমাদের জীবনে শুধুমাত্র একটাই অভাব ছিল যে 1 বছর হয়ে গেছিল, কিন্তু তবুও আমাদের একটি বাচ্চা হয়নি। যখন আমরা ডাক্তারকে দেখালাম, তখন ডাক্তার বলল আমার আর নীলার মধ্যে কোনো সমস্যা নেই। আমি চিন্তায় ছিলাম যে যদি কোনো সমস্যাই না থাকে তাহলে আমাদের বাচ্চা কেন হচ্ছে না। যে কোনো মেয়ে যখন দেখে যে তার মা হতে দেরি হচ্ছে, তখন সে চিন্তায় পড়ে যায়। কিন্তু আমি বুঝতেই পারছিলাম না যে নীলা এই ব্যাপারে কেন কোনো চিন্তাই করছিল না। আমার মনে হয় যে বোধহয় নীলা বেশি ধৈর্যবতী মেয়ে, এজন্যই সে সহ্য করেছিল আর এজন্যই সে চিন্তাও করতো না। অন্যান্য ব্যাপারের মতো মঞ্জুর এই কথাটাও আমায় তার প্রেমে পাগল করে তুলেছিল। নীলা সুন্দরী আর বুদ্ধিমতী হবার সাথে সাথে একজন ধৈর্যশীল মেয়েও ছিল। একদিন আমার শরীর খারাপ ছিল, আমি তাই সেদিন ছুটি নিয়েছিলাম। আমি ভাবলাম জীবনে একটু রেস্ট নেওয়া দরকার। ওই দিন আমি বাড়িতেই ছিলাম। নীলা ঘরের সব কাজ গুছিয়ে নিয়েছিল। নীলা বাবার ঘরেই তাকে মালিশ করে দিত। আমি ঘরে বসে চায়ের সাথে খবরের কাগজ পড়ছিলাম। নীলা তখন আমায় বলল বাবার মালিশের সময় হয়ে গেছে। আমি তাই মালিশ করতে যাচ্ছি। আমি নীলাকে বললাম যে না, আজকের সময়টা আমার সাথে কাটাও, কোনো চাকরকে বলে দাও বাবার মালিশ করতে। নীলা বলল সে নিজেই বাবার মালিশ করবে। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি এসো। আমি নীলার একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলাম। সে বাবার ঘর থেকে আসার পর সাথে সাথে বাথরুমে চলে যেত। প্রথমে তো আমি ভাবতাম যে মাঝে মাঝে সে যায়, কিন্তু একবার নয় অনেকবার আমি এটা নোটিশ করেছিলাম যে নীলা এরকমটাই করতে থাকে, আর বারংবার সে ঘরে আসার পর বাথরুমে চলে যায়। আমি ভাবতাম যে কেন বা তেল লাগানোর পর বারবার হাত ধোবার জন্য সে বাথরুমে চলে যায়। এটা একদিনের কথা না, বরং নীলা রোজই এরকম করতো। আমার মনের মধ্যে একটা অদ্ভুত খেয়াল আসতে লাগলো। একদিন আমার বোন এসেছিল। আমার বোন আমাদের বাড়িতে কমই থাকতো, কিন্তু এখন সে 2-3 দিনের জন্য এসেছিল। আমার বোন নীলার এই ব্যাপারটা লক্ষ্য করেছিল যে বাবার ঘরে মালিশ করতে গিয়ে ঘরের বাইরে আসতে না আসতেই বাথরুমে ঢুকে যায় সে। আমার সন্দেহ যেন সত্যিতে বদলাতে শুরু করেছিল। আমার মাথার মধ্যে এই কথাটা বসে গিয়েছিল যে কিছু তো নিশ্চয়ই আছে। এই কথাটা আমার বোন নোট করেছিল। এবার আমার এটাই জানতে বাকি ছিল যে আসলে আমার বোন নীলা আমার বাবার ঘরে কি এমন করে। কেননা এটা যদি একদিনের কথা হতো তাহলে কোনো ব্যাপার ছিল না। আমি একদিন নীলাকে ফোনে কথা বলতে শুনলাম। তার কথা বলার ধরন অন্যরকম ছিল। নীলা বলছিল যে সে আসলে তার বাড়িতে কারোর সাথে কথা বলছিল না। আমি ভাবলাম পরের বার ইচ্ছাকৃতভাবে বলবো যে আমার সাথেও কথা বলিয়ে দাও। ও এবারে ঘরে চলে এসেছে। যখন নীলা ফোনে কথা বলছিল তখন আমি তাকে বললাম নীলা আমাকেও তোমার বাড়ির লোকের সাথে কথা বলিয়ে দাও। তখন নীলা হঠাৎ করে চমকে গেল আর বলতে লাগলো মায়ের ফোন তো কেটে গেছে, এরপরে যখন আসবে তখন কথা বলিয়ে দেবো। আমার এই কথাটাতেও সন্দেহ হলো। আজকাল ওর প্রতিটা কথায় আমার সন্দেহ হয়। এবার আমি নীলার এই ফোনের ব্যাপারটা জানার জন্য উদ্বিগ্ন ছিলাম। একদিন আমি ইচ্ছা করে নীলাকে বলে গেলাম যে রাতে অফিস থেকে দেরি করে আসবো, কিন্তু এটা আমার আগে থেকেই ভাবনা চিন্তা করা প্ল্যান ছিল, যাতে আমি কিছুটা আগে আসতে পারি, যাতে নীলা জানতে না পারে আমি ঘরে এসে গেছি। আর আমি লুকিয়ে দেখবো যে নীলা বাবার ঘরে আসলে কি করে। আমি নীলাকে বললাম আমি অফিস থেকে দেরি করে আসবো, কিন্তু আমি সময়ের আগেই অফিস থেকে ঘরে চলে আসি। আমি আমার সবার ঘরে গিয়ে দেখলাম সেখানে নীলা ছিল না। আমি বুঝে গিয়েছিলাম নীলা বাবার ঘরেই হবে। পা টিপে টিপে বাবার ঘরের দিকে গেলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমি ঠিক করছি নাকি ভুল। আমি আমার মনের ভেতর থেকে সন্দেহ বের করতে চাইছিলাম। আমার বাবা এত বছর বিয়ে ছাড়াই ছিল, তাই আমার সন্দেহ যে আমার স্ত্রী আমার বাবার সাথে। যখন আমি লুকিয়ে বাবার ঘরে দেখতে লাগলাম, আমি যেটা দেখলাম সেটা দেখে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি অবাক ছিলাম যে যেমন আমি ভেবেছিলাম তেমন তো নয়। আমি লজ্জিত ছিলাম যে নিজের স্ত্রীকে কি ভেবে ফেলেছিলাম, আর আমি নিজের বাবাকেও সন্দেহ করলাম। আমি দেখলাম নীলা তো বাবার মাথায় মালিশ করছিল, আর এমন কিছুই নয় যা আমি ভেবেছিলাম। আমি এটা ভাবার আগে আমার একবার বোঝা উচিত ছিল যে নীলা একজন বিবাহিত মহিলা, আর সে ঘরের কাজকর্ম করায় ব্যস্ত থাকে। আমি যতটা খুশি ছিলাম এই জন্য যে আমার সন্দেহ ভুল বেরিয়েছে, ততটাই আমার নিজের উপর আফসোস ছিল। আমি নিজের বাবা আর নিজের স্ত্রীর উপর কি করে সন্দেহ করতে পারি। আমি নিজের চিন্তার জন্য লজ্জিত হয়ে যখন নিজের ঘরে বসেছিলাম, তখনই নীলা ঘরে চলে আসলো। নীলা আমাকে জিজ্ঞাসা করলো তুমি চলে এসেছো? তখন আমি বললাম হ্যাঁ, আমার আসার কথা তো ছিল দেরি করে, কিন্তু আমার শরীরটা ঠিক নেই সেজন্য তাড়াতাড়ি চলে এসেছি। এই কথা সে যে জবাব দিল সেটা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। নীলা বলল যে সে জানতো আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবো, কেননা সে অফিসে ফোন করেছিল। সেখান থেকেই জানতে পারে যে আমি বেরিয়ে পড়েছি। এবার তো আমার মাথার মধ্যে আবার ঘুরতে লাগলো যে কি জানি আজ নীলা আর আমার বাবা কিছু করে থাকতে পারে, কেননা নীলা তো জানতোই যে আমি ঘরে আসছি। আমি আজ যেটা দেখলাম সেটা স্বাভাবিক বলে মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল এখনো আমাকে সত্যিটা লুকানো হচ্ছে। আমি এবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে এই ব্যাপারটার পেছনে সত্যিটা আমি জেনেই ছাড়বো। নীলা আর বাবা বন্ধ ঘরে কি এমন করে আর আমার থেকে লুকায়? আমার হৃদয় আর মাথা তো এবার চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিল। এবার তো আমি চাইছিলাম যেভাবেই হোক সত্যিটা আমার জানতেই হবে। আমি ঠিক করে নিয়েছিলাম সত্যিটা থেকে আমি এবার পর্দা তুলেই ছাড়বো, যাতে অন্ততপক্ষে আমার হৃদয় শান্তি পায়। একদিন আমি নীলাকে না বলেই তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে এসেছি। যখন আমি ঘরে এলাম তখন নীলা ঘরে ছিল না।
আমি চাকরকে জিজ্ঞেস করলাম। সে বলল সে বাবার ঘরে আছে। আর আমি এই সুযোগটারই অপেক্ষা করছিলাম। নীলা যখনই নালিশের জন্য বাবার কাছে যাবে, আমিও দেখবো যে সত্যিকারের কি হয় সেখানে। আমি নিজের বাবার ঘরের দিকে পা বাড়ালাম। আমি বাবার ঘরের দিকে যাচ্ছিলাম এটা ভেবে যে আমার মাথায় যে সন্দেহ আছে সেটা সত্যি না হয়ে যায়। আমি বাবার ঘরের দিকে গেলাম। আমি যা দেখলাম সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি ভাবতেও পারিনি যে নীলা এমন করতে পারে। যে মেয়েটাকে আমি এত ভালোবাসতাম, যার মাথায় নিজের ভালোবাসার মুকুট পরালাম, সে আমাকে এভাবে ধোঁকা দিল। আমার এমন মনে হচ্ছিল যেন আমি আর দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছি না। আমি দেখলাম বাবার ঘরে নীলা আর একটা ছেলে দাঁড়িয়ে ছিল। আর নীলা আমার বাবাকে দিয়ে কোনো কাগজে সাইন করাচ্ছিল। আমি তো এখানে নিজের সন্দেহ দূর করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে তো আমি চিন্তার মধ্যে ফেসে গেলাম। আমি তো বুঝতেই পারছিলাম না যে হচ্ছেটা কি। নীলা কি করছে, আর তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা কে? শুধুমাত্র আমি এটাই দেখছিলাম যে আমার বাবা অজ্ঞান থাকা অবস্থায় কাগজে সাইন করছিল। আমি এই ব্যাপারটার পরোয়া করিনি। শুধুমাত্র ভয় এটুকু ছিল যে এমন কিছু না ঘটে যার জন্য আমাকে ওর থেকে দূরে যেতে হয়। কারণ আমি ওকে ভীষণ ভালোবাসি, আমি ওর থেকে দূরে যেতে চাইতাম না। যে ব্যাপারটার ভয় ছিল ঠিক সেটাই হলো। আমি নীলাকে কিছু বলতে শুনলাম, যেটা আমাকে অর্ধেকটা মেরেই ফেললো। নীলা আর ওই ছেলেটি এই ব্যাপারটা জানতো না যে আমি দাঁড়িয়ে আছি সেখানে। নীলা ওই ছেলেটিকে বলল, তাড়াতাড়ি এই বুড়োটার সাইন নিয়ে নাও। আমি আমার সকল জিনিসপত্র বেঁধে নিয়েছি। আমার বর আসার আগেই আমাদের এখান থেকে বেরোতে হবে। আমি এখনো বুঝতে পারছি না যে আমার ঘরে এসব কি হচ্ছে। আমার মাথা ফেটে যাওয়ার আগেই আমি দৌড়ে গিয়ে নীলার কাঁধে হাত দিলাম, আর তার হাত দুটো ধরে জোরে নাড়িয়ে তাকে বললাম যে, নীলা তুমি এটা কি করছো? আমি নীলাকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে ধোঁকা দিচ্ছ? নীলা অদ্ভুত ভাবে তাকিয়ে আমায় জিজ্ঞেস করলো, অফিস থেকে তুমি এত তাড়াতাড়ি কি করে চলে এলে? আমি নীলাকে জিজ্ঞেস করলাম, আমি যা জিজ্ঞেস করছি আগে তার উত্তর দাও। নীলা আমার কথায় চুপ করেছিল। আমি নীলাকে ছেড়ে ওই ছেলেটার কলার ধরলাম। নীলা আমাকে বারবার বলতে লাগলো যে ওকে ছেড়ে দাও। আমি ছেলেটিকে পুলিশের হুমকি দিতে লাগলাম আর বললাম যে, সত্যি বল এখানে কি করতে এসেছো, না হলে পুলিশ দিয়ে ধরিয়ে দেবো তোমায়। আমার এই কথায় ছেলেটা ভয়ে বলতে লাগলো যে সে নীলাকে ভালোবাসে, আর নীলাও তাকে খুব ভালোবাসে, আর তারা দুজন বিয়ের আগে থেকে একে অপরকে ভালোবাসতো। নীলার পরিবার তার বিয়ে ওই ছেলেটির পরিবর্তে আমার সাথে জবরদস্তি করে দিয়েছিলেন। যখন নীলা জানতে পারলো যে তার বিয়ে একটা বড়লোক বাড়ির ছেলের সাথে হতে যাচ্ছে, নীলা তার প্রেমিকের সাথে মিলে একটা প্ল্যান বানালো যে বিয়ের পর আমার সমস্ত সম্পত্তি আর টাকা পয়সা ঘর থেকে নিয়ে তারা পালিয়ে যাবে। কেননা তার প্রেমিক ভীষণ গরিব ছিল। সে আমাকে বিয়ে করে আমার সম্পত্তি লুটপাট করতে চেয়েছিল, আর এটাই এতদিন ওর প্ল্যান ছিল, যার জন্য নীলা আমাকে ধোঁকা দিল। সে একটা ধমক দিতে নীলার সমস্ত রহস্য খুলে দিল। এবার আমি বুঝতে পারলাম যে নীলা আমার বাবার ঘরে কেন যেতে চাইতো। সে জানতো যে আমার সমস্ত সম্পত্তি আমার বাবার নামে আছে। সে বাবার কাছে এই জন্য থাকতো যাতে সে সুযোগ পেয়ে তাকে অজ্ঞান করে তার সমস্ত সম্পত্তি আর কাগজে সই করাতে পারে। এবার আমি বুঝলাম যে নীলার কেন কোনো বাচ্চা হচ্ছিল না, আর কেন তার এই বিষয়ে কোনো চিন্তা ছিল না। মঞ্জু চাইতো নিজের প্রেমিকের সাথে পালিয়ে যায় আর যেন তার সাথেই জীবন কাটায়। মঞ্জু সম্পত্তি আর নিজের প্রেমিকের চক্করে নিজের সুন্দর সংসারকে খারাপ করে নিল। এবার আমি বুঝলাম যে নীলা কার সাথে ফোনে কথা বলতো। আমি বোকা ছিলাম, কারণ তাকে অনেক বিশ্বাস করেছিলাম। নীলা সেদিন বাবাকে অজ্ঞান হওয়ার ওষুধ খাইয়েছিল, আর যার জন্য বাবা অজ্ঞান হয়ে গিয়েছিল। যদি আমি সময় না আসতাম তাহলে নীলা না শুধু আমাকে ধোঁকা দিত, বরং আমার সমস্ত সম্পত্তি সে নিয়ে পালিয়ে যেত। আমি তৎক্ষণাৎ পুলিশকে ফোন করলাম। নীলা আমার পায়ে পড়ে আমার থেকে ক্ষমা চাইলো, কিন্তু আমি তাকে ক্ষমা করিনি। সে আমার বিশ্বাস ভেঙেছিল, সে আমাকে বরবাদ করে দিয়েছিল। আমি নীলাকে হৃদয় থেকে ভালোবেসেছিলাম, আর সে একটা দুদিনের ছেলের জন্য আমাকে ঠকালো। ওই সামান্য ছেলেটার জন্য, যাকে কিনা একটুখানি ধমকি দিতেই সে নীলার সমস্ত রহস্য খুলে দিল। এখন হয়তো নীলা বুঝতে পেরেছে যে সে অন্যায় করেছে, কিন্তু এখন কি লাভ? এখন একদম সময় চলে গেছে। নীলা শুধু টাকার লোভে আমার সাথে প্রতারণা করেছে। সে একবারও ভাবেনি যে আমি তাকে এত ভালোবাসি। আমি তার প্রতিটি ইচ্ছা পূরণ করেছি, তবুও সে আমার সাথে এমন করেছে। নীলা জেলে তার কর্মের জন্য শাস্তি ভোগ করছিল। নীলার বিশ্বাসঘাতকতার পর আমি কোনো নারীকে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিলাম। তখন আমার বোন বুঝিয়ে বলল, এই প্রতারক মেয়ের জন্য তুমি তোমার জীবন নষ্ট করো না ভাইয়া। তুমি এখনো ছোট, তোমার ভবিষ্যৎ জীবনের জন্য একজন সঙ্গী খুঁজে বিয়ে করো। নীলা চলে যাওয়ার পর আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমার বোন এবং আমার বাবা আমাকে বুঝিয়ে বলল। এরপর আমিও আর মঞ্জুর চলে যাওয়ার কোনো টেনশন না নিয়ে খুব ভালো মেয়েকে বিয়ে করেছি। এখন আমাদের একটি ছেলে আছে। আমি আমার জীবনে অনেক সুখী। সব মানুষ এক নয়। জেল থেকে ছাড়া পেয়ে নীলা অনেকবার আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু সে যখন আমার আসল ভালোবাসার মূল্য দেয়নি, আমার কাছেও তার আর মূল্য নেই। আর এখন আমি সেই প্রতারক মহিলার ছায়াও দেখতে চাই না। বন্ধুরা, আপনাদের উপর ছেড়ে দিলাম, আমি কি ভুল করেছি নাকি ঠিক করেছি। আর আজ যাবার আগে একটি কথা বলবো, কালেমা পরে যে সম্পর্কের সৃষ্টি হয়, প্লিজ সেই জনম জনমের জীবন সঙ্গীকে প্লিজ কখনো ধোঁকা দিবেন না। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধু। বাবা হয়তো তার সন্তানকে 9 মাস গর্ভে ধরে না, কিন্তু বুকে আগলে রাখে সারা জীবন।
কারোর সম্পর্কে কেউ খারাপ কিছু বললেই চট করে বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়, অনেক উল্টাপাল্টা কথা বলে। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসার সম্মান এমনিতে আসবে। কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটা একটা মেসেজ, সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বীজ ঢেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা কঠিন হয়ে যায়। পুত্রকে চেনে যে বিয়ের পর, কন্যাকে যৌবনে, স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়, বিপদে বন্ধুকে লড়াইয়ে থাকে, ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে ফিরে না তাকানোর শ্রেষ্ঠ প্রতিশোধ। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে। মা বাবার কাছে সব সন্তান সমান, এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলো স্পেশাল কষ্ট দেয়। ২,৫০০ বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন, এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতি উল্লাস করবে। কিন্তু তুমি সবসময় মনে রাখো, নাম্বার ১, যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না। নাম্বার ২, যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না। নাম্বার ৩, যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে আরো বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। চারদিকে সবকিছু অন্ধকার মনে হলেও আমার দেখা হয়তো তুমি হলো। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। তাকে তুমি ভালো রাখার চেষ্টা করো, যাকে তুমি রোজ আড়িয়ে রাখো। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পায়, যিনি নিজের পরিশ্রমের সাফল্য অর্জন করে, তিনি অন্য পরিশ্রমকে সম্মান করে। আপনাকে উপরে উঠতে কেউ আপনার জন্য বসেনি, কিন্তু নিচে দাঁড়াতে অনেকেই তৈরি হয়ে আছে। খাবারের মতো খাবার রয়েছে, কিন্তু খাবারের গুণাগুণ নিয়ে বললে চলে। উপকারের চেয়ে অপকারই বেশি খাবারে। যে জিনিসগুলো টাকা থাকলে কেনা যায় না, আদব কায়দা, হৃদয় সম্মান, চরিত্র, কাণ্ডজ্ঞান, বিশেষ ধরনের জাত সাথে ভালোবাসা। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর স্বার্থের মাঝে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। যত চেতনা ডেটিং হয়নি কেন, আসল সেটিং কিন্তু উপরওয়ালার হাতেই। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নিই। আমি বিক্রি হবো সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা, স্বার্থ হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ের। জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও, যে গোলের জন্য দৌড়ায়, বিপরীত হয়ে না যে অন্যের প্রধানের জন্য দৌড়ায়। কোনটা জিনিস একবার আসে, মাতা পিতা, সৌন্দর্য, যৌবন। মানুষের বদভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তার কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেলে তার কদর করতে জানে না। যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো, আর যদি প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলেট বাটন থাকলেও মানুষের কষ্ট মুছে ফেলার মতো আজও কোনো ডিলেট বাটন আবিষ্কার হয়নি এখন পর্যন্ত। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু হয়নি। যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন, পিছনে তাকানোর দরকার নেই। পিছনে কিছুই নেই। মানুষের মনটা বড় অদ্ভুত, কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক একা সুখ পেয়েও হারিয়ে পেলে সব অবহেলায়। কাজ হোক না পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন থেকে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়ে পড়ি। খারাপ সময় নিয়ে ভাবি না, কেউ ছেড়ে গেলে আর কষ্ট লাগে না, কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দেয় না, মন নিয়ে নিজের মতো থাকা শিখে যায়। এই খারাপ সময়গুলো, প্রচুর কষ্ট দিলে এই খারাপ সময়গুলোই আমাদের মানব ছেলে স্ট্রং করে তুলেছে। তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। সৎ পথের অর্থ সৎ পথে যায়, অসৎ পথের অর্থ অসৎ পথে যায়। চোখগুলো বাসে তবু ক্ষতগুলো তাজা, কেউ করে দোষ আর কেউ করে সাজা। কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয়, এর মানে এটা নয় যে সে বোকা, এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, নিজের সবকিছুতেই সমস্যা লেগে থাকে। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। সবকিছু নিজেকে ডিসকাউন্ট পাওয়া যায়, তাহলে কষ্টে তো কোনো ডিসকাউন্ট হয় না। তিন ধরনের মানুষ আপনাকে সত্য করবে: বাচ্চা, মাতাল এবং রাগারিক্ত। স্বর্ণের পরিচয় হলো পাথর বসলে, আর বন্ধুর পরিচয় পাবে বিপদে পড়লে। সত্য কথা বলতে ভয় পাবেন না, স্বামীর ভুল বোঝাবুঝি হলেও শেষমেশ সে সত্য কথাটারই জয় হবেই হবে। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। কল্পনার জগৎ এতটা সুন্দর যে এখন আর বাস্তব জীবন ভালো লাগে না। যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না, বরং জীবন আপনাকে তোষামত করেছে তার সম্পর্কে সাবধান থাকুন। দুটি লক্ষণ দেখে বুঝবেন আপনার খারাপ সময় আসতেছে। যদি দেখেন আপনি দিন দিন বয়স হয়ে যাচ্ছেন, আর যদি হঠাৎ বড় করার চিন্তা মাথায় আসে। পুরুষের এক চোখে প্রিয়তমা, অন্য চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার। যখন কেউ কারো নিন্দা করে তখন সে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায়, যা নিন্দা করছে তার নয়। কাউকে বারবার ডাকলে সে রাগ করে, কিন্তু রাগকে বারবার ডাকলে তিনি খুশি হন। অহংকারী ব্যক্তি তখন বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ। অন্যরা তোমার বিষয়ে কি ভাবলো তা নয়, বরং মূর্খ হলে তুমি তোমার বিষয়ে কি ভাবো। যে যত বেশি খায় মানুষ তাকে তত সস্তা মনে করে। শুধু রাখতে জানলে হবে না প্রিয়া, যাকে রাখতে চান তাকে থাকতে জানতে হবে।
বেতনে পরে থাকবেন না যদি না আপনি বেতনে শুয়ে টাকা কামানোর ওটাই জানেন। কিছু মানুষ আপনার জীবনে ঝড় করতে দেশে আবার সিনেমার মতো চলে যাবে আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। যাকে তাকে পশ্চিমে দেবেন না, বেমান বিশ্বাসঘাতকরা পশ্চিমে হয়ে গেলে আপনার পথে সে কাটা বেঁচে দেবে। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তার জন্য মৃত্যু মোটেও কষ্টদায়ক হয় না। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন কিছু ভাবতে হয় না। কোনো কিছুতে তৃপ্ততা চলে আসলে তখন মানুষ ধরে চলে যায়। ঘষে বুঝে মুক্ত নয়, মনটা সুন্দর করা, কাউকে মনে করছে ফোন করা, কাউকে দেখতে চেয়েছে জানা, ভালোবাসা কাউকে বলে দাও। আগামী 5 মিনিট বেশি থাকবে কিনা জানি না, আপনিও নিয়ে বেরিয়ে ছাড়তে নেই। বিনা অর্থে বিনা স্বার্থে বিনা কারণে তোমাকে ভালোবাসি। মাটিতে পড়ে থাকে ধরো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সে দিলে যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয়। ঠিক তুমি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবে না। কারণ চেষ্টা করতে কান ভাঙে চাকে কখন করে দেবে আমরা কেউ জানি না সেটা। উপযুক্ত সময়ের সুযোগের অপেক্ষা আছে, অনেককে অনেক কিছু জবাব দেওয়া আছে। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। রাজার ঘরে ঘুরেও মনটা রাজার মতো থাকে, কিন্তু ছোট লোক ধরে হলেও মনটা ছোট লোকই থাকে। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারোর কাছে কিছু আশা না করা। অসৎ হলে রাখবেন সময় খাটে নিন্দহীন, সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাখতে থাকে। সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন, মনে রাখবেন হয়তো সবসময় ছোট ছোট পাপের সাথেই লাগে, বড় ভয়টা তো দূর থেকে দেখা যায়। মানুষ যখনই বড় হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই ধরে বৃদ্ধ বয়সের শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। সাধারণ হয়ে দেখো, কারো চোখে তুমি আপন, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে একজন অসৎ নারী। সবাই তো সে আগের মতো আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলা, একটু খারাপ ব্যবহার, একটু ভালো সম্পর্ক ভেবে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি অল্পতে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন। স্বামীর স্ত্রীর মধ্যে যদি বলে মতামত ভালোবাসা না থাকে, সেই সংসার যতই দামি দামি আর টাকাও হোক, সেই সংসারের সুখ থাকে না। আমাদের সবচেয়ে বড় বলতে জানেন যে জিনিসটা আমাদের নয়, আমরা সেটাকে হারাতে ভয় পাই, আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি। আর যেটা আছে সেটা যত্ন করে না, এটা নিয়ে আমাদের দুঃখের বেশি। যত বয়স শিক্ষা দিলে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দর ভাবে চলতে না পারলে সে শিক্ষার কোনো দাম নেই। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কে কি করেছে। রাগের মাথায় মায়ের মন ভেঙেছে বহুবার, কই মাথা আমাকে কখনো ছেড়ে যায়নি। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে ছেড়ে হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে ছেড়ে মানুষটা এক নিমিষে অচেনা হয়ে যায়। নামতে কষ্ট হলেও এটাই সত্যি, প্রেম করে বিয়ে করাচ্ছে অসম্পূর্ণ ভালোবাসা পেলে মধ্যে বেশি ভালোবাসা থাকে। নিয়মিত খোঁজ নিয়ে মানুষগুলো দেখা যেতে বেশি শুধু লাগে না। সহ্য করে দেখো, ধৈর্য ধরো, একদিন সুখের দিন দুনিয়া আসবে। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি, তাহলে কাউকে প্রয়োজনের চেয়ে বেশি ভুলে দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। সবচেয়ে বিশ্বাস করে মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয়। মানুষটা রোজ আপনাকে অবহেলা করে, আপনার দাদা আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত 10টা দেবেন, তবে আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে। আপনি নিজেও কেন করে জানেন যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না, তবে সে খেয়েছে কিনা ঘুমিয়েছে কিনা সব আপনার জানা চাই। এই পৃথিবীকে আমাদের বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। যে মানুষটা আমার সাথে 2 মিনিট কথা না বলে থাকতে পারতো না, তার শেষে বলে বলতো চার্জে দিয়ে কথা বলা, সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে। আজব দুনিয়া। নিজেকে নিজে ভালোবাসতে শেখা, এই দুনিয়ায় ঋতুর পরিবর্তনের মতো মানুষ বদলে যায়। অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নেওয়া, না হলে 1 পা এগিয়ে তোমার 10 পা পিছিয়ে আসতে হতে পারে। ভালোবাসা মনে হয় যে ভালোবাসা আজ তোমার হাসাচ্ছে, সে ভালোবাসা হয়তো কাল কাঁদাবে তোমার। ইনকাম এমন ভাবে করে না যাতে পাপ হয়ে যায়, আর খরচা এমন ভাবে করে না যাতে ঋণে ডুবে যাও। যে তোমার জন্য পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যন্ত্র করতে হবে না। সময় হলে ঠিকই আসবে তোমার কাছে। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজে একদম ইউজলেস হয়ে যায়। অন্য কথা শুনে মাত্র উত্তেজিত হও না, আগের কথাটি সততা যাচাই করো, তারপর উত্তেজিত হও। ব্যবসার সফলতা 3 দিনে মেলে না, কিন্তু যখন মেলে তখন 3 পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায়। পৃথিবীতে 2 ধরনের মানুষের দল আছে, একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যারা মানুষের ভুল ধরে। যেখানে ভেতরে স্বাস্থ্য পর্যন্ত নিজের নয়, সেখানে বাইরে টাকা দাম রেখে তারা নিজের ভেবে বসে আছেন। সত্যিকারের ভালোবাসা হলো না যার সঙ্গে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, নাচলে সেও নাচে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজে ভেঙে যায়। সব মানুষের কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপনে থাকে। ব্যবহারে বংশের পরিচয় কথাটি ভুল, ব্যবহারে ব্যক্তির পরিচয়। অনেক খানদানি বংশ থেকে অনেক কলঙ্কারের জন্ম হয়। মানুষ কখনো এমনি বদলে না, সবাই তাকে বদলাতে বাধ্য করে। আর চারপাশের মানুষগুলো
বাইরের মায়া থেকে মনের মায়া অনেক বেশি ভয়ঙ্কর, যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে। কথাটা প্রতিবারে সত্য, তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তাভাবে ছুঁয়ে ফেলে দেবে। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদের ভিন্ন কৌশলে ঠকে দেওয়া হয়। রিয়েল লাভ কখনো কমে যায় না, বরং দিন দিন বেড়ে যায়। জীবনের অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্রের সম্মানের। যাকে আপনি মন দিয়ে দেহের মতো ভালোবাসবেন, সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন, একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাম করেন যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয়। ঘরের বউ নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সবাই সে ঘরের বউ করবে, পরের বউ না। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে, একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে। বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। সবাই ভালো মানুষ খোঁজে, কিন্তু নিজে ভালো হতে চায় না। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয়। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এই হিসাবটা অনেক বড়। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে, অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। সম্পর্ক শেষ হওয়ার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না, তাদের সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। কারোর ক্ষতি করে নিজেকে মহান ভাবছ, মনে রাখবে ভাগ্যে একটা বাচ্চা ছেলে পারে, গল্প পারে কজন। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলে ভাববে না মানুষটা অনেক সস্তার। আসলে স্বভাবটা তোমার, পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সম্মান গুরুত্ব দুটোই দিচ্ছে। কালকের কাজটা আজকে করুন, আজকের কাজটা এক্ষুনি করুন। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে, জিদ, অভিমান আর ইগো। বিশাল আকাশের উপরে জমে থাকেন উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানির হিসাব রাখেন, যে হিসাবে কেউ থাকে না। সেই সম্পর্কগুলো চিরকাল টিকে থাকে যেগুলো মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। সময় বড় অদ্ভুত, যেন মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয়। আপনি কষ্ট পেলে, আপনি দুঃখ পেলে, আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে এরা মজা নিচ্ছে, এরা আসলে জানে না বিপদ কাউকে। আমার স্বামী বাড়িতে ছিল না, তাই আমি কাজের লোকের ঘরে গেলাম। কাজের লোকের সাথে রাতে ঘুমানোর সাথে সাথে কাজের লোক এমন একটা কাজ করলো যে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। এই কাজের লোকটা অনেক রোমান্টিক ছিল দেখতে, যাকে আমার স্বামী কিছুক্ষণ আগে নিয়ে এসেছে। আমার স্বামী দরজার বেল বাজানোর সাথে সাথে আমি দরজা খুললাম। এই কাজের ছেলেকে আমার স্বামীর সাথে দাঁড়িয়ে থাকতে দেখে আমি চোখের পলক ফেলতে ভুলে গেছি। এই কাজের ছেলেটি যেন স্বর্গের রাজপুত্র সৌন্দর্যে ভরপুর। আমি ভুলে গেছি যে আমার স্বামীও ওর পাশে দাঁড়িয়ে আছে। আমার স্বামী আমার হাতটা ধরে একটু নাড়াচাড়া দিলেন। আমি অবাক হয়ে উঠলাম। আমার স্বামী বলল, কি ব্যাপার, পিছনের দিকে সরো, সাগরকে ভিতরে ঢুকতে দাও। সাগর 12 বছরের রোমান্টিক ছেলে। আমি সরে দাঁড়ালাম। একটু আমার স্বামী সাগরকে নিয়ে ঘরের ভিতরে ঢুকলো। আমি মনে মনে ভাবছি কেন আমার স্বামী একে সাথে করে নিয়ে এসেছে। আমাকে পোশাক ছাড়া দেখে আমার স্বামী আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি বেশিরভাগ সময় বাড়িতে একাই থাকতাম, বাড়িতে আমি আর আমার স্বামী ছাড়া আর কেউ ছিল না, সেই জন্যই আমি বাড়িতে বেশি পোশাক পরতাম না। কিন্তু যখন তাকে ওরকম চোখ করে তাকাতে দেখে আমি বুঝতে পেরেছি যে আজ তার সাথে অন্য ছেলে আছে। তাই সাথে সাথে কিছু পোশাক চেয়ারের উপর থেকে নিয়ে আমার শরীরের সাথে নিলাম, কিন্তু সাগর আমার দিকে একবারও চোখ তুলে তাকায়নি। এখানে আসার পর থেকে চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম কি এটা। সে বলল, এই ছেলে অসহায় সম্বলহীন, কিন্তু এই ছেলে সৎ এবং ভদ্র, সেজন্যই আমি একে বাড়িতে কাজের জন্য এনেছি। এই ছেলে তোমার সাথে ঘরের ছোটখাটো কাজ করে দেবে। যদিও আমার স্বামী এক যুবককে ঘরে এনেছে শুনে আমার মন খারাপের কথা ছিল, কিন্তু আমার মন খারাপ হয়নি। কেন আমি জানি না, আমার স্বামীর এই সিদ্ধান্তে আমি ভিতরে ভিতরে অনেক খুশি হয়েছি। তাই বললাম, এটা তুমি অনেক ভালো করেছো, কারণ ঘরের কাজ করতে আমার অনেক কষ্ট হয়ে যায়। তারপর যখন বাজার থেকে জিনিস কিনে আনতে হয় তখন তো ক্লান্ত হয়ে পড়ি। আমার স্বামী বলল, তাই তো একে এনেছি যাতে তোমাকে বাইরে যেতে না হয়। বাইরের সব কাজ তাকে দিয়ে করিয়ে নিতে পারবে এবং বাড়ির ছোটখাটো কাজও এ করে দেবে। আমাদের বাড়িটা অনেক ছোট ছিল, তাই বাড়িতে কাজের লোক থাকার জন্য আলাদা ঘর ছিল না। কিন্তু আমার স্বামী এই ছেলেটির জন্য বাড়ির স্টোর রুম খালি করে দিয়েছে। আমার স্বামী সেখানে একটা খাট এনে রেখেছে এবং ফ্যানও দিয়েছে। আমার স্বামী একটু প্লেটে খাবার নিয়ে স্টোর রুমে ওকে খেতে দিয়ে এলো। আমার স্বামী আমাকে বলল, যখন কোনো কাজ থাকবে না তখন এক বাড়ির ভিতরে বেশি সময় থাকতে দেবে না, একে স্টোর রুমে থাকতে বলবে। আমি বললাম ঠিক আছে, কেন জানি না আমার ভিতরে অদ্ভুত চিন্তা ভাবনা আসে, ফলে সারা রাত শান্তিতে ঘুমাতে পারিনি আমি। চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে ওঠে সাগর মুখটা, কেন জানি না। তবে আমার মন চাইছিল রাতটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক আর আমার স্বামী তার কাজে চলে যাক, আর আমি এই সাগরকে মন ভরে দেখি, যাকে এক পলক দেখে আমি পাগল হয়ে গেছি। যতটা সুন্দর এই ছেলে ছিল আজ পর্যন্ত কোনো মেয়ের মুখও এত সুন্দর দেখিনি।
এই কথাটা ভেবেই আমি অবাক হচ্ছিলাম যে এ কেমন অদ্ভুত ছেলে যে একবারও আমার দিকে চোখ তুলে তাকালো না। পরের দিন অনেক ভোরে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে নাস্তা তৈরি করছিলাম। আমি এমন সময় আমার স্বামী স্টোর রুমের দরজার শব্দ দিল। ছেলেটি বেরিয়ে আসে। আমার স্বামী ওকে বলল বাজার করে এনে মালকিনের সাথে প্রয়োজনীয় কাজ করে না, তারপর আমি তোমাকে দোকানে নিয়ে যাব। এই কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম যে কেন আমার স্বামী একটু দোকানে নিয়ে যাবে। সে তো একই ঘরের কাজের জন্য নিয়ে এসেছে। আমি খাবার তৈরি করা বন্ধ করে বাইরে বেরিয়ে এসে বললাম, একে কোথায় নিয়ে যাবে? একে তো ঘরের কাজের জন্য এনেছো, তাই না? আমার কথা শুনে আমার স্বামী প্রথমে আমার দিকে অদ্ভুত ভাবে তাকালো, তারপর বলল, সারাদিন এখানে একই করবে, এখনো 1 ঘন্টা বাকি আছে। তুমি যে কাজ করতে চাও করিয়ে নাও, তারপরে একে আমি আমার সাথে দোকানে নিয়ে যাব, আর একবারে রাতে আমার সাথে ফিরবে। তারপরে রাতে তোমার যে যে কাজ বাকি থাকবে তা করে দেবে। কথাটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আমি ঘরে এসে নাস্তা রেডি করলাম, আর ছেলেটিও রান্নাঘরে এসে বলল, দিদি তোমার কোনো কাজ থাকে বলো, আমি তাড়াতাড়ি করি। ওর দিকে ঘুরে তাকালাম, এখনো মাথা নিচু করে কথা বলছিল। ওর দিদি বলা শুনে আমার শরীরে কেমন যেন রাগ হয়ে গেল। এটা সত্য যে আমি ওর চেয়ে কয়েক বছরের বড়, কিন্তু দিদি তো মোটেও না। আমি বললাম, দেখো আমার নাম সুদীপা, আমাকে সুদীপা বলেই দেখো। আমার এত বয়স হয়নি যে আমাকে দিদি বলে ডাকবে। আমি অনেক খুশি মনে ওকে এই কথাটা বললাম। তারপর একটু রাগ দেখিয়ে বেশি এর মধ্যে বাসনগুলো রাখলাম। আমি আর ওকে বললাম বাসনগুলো ধুয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করে যাবে, এই বলে আমি বেরিয়ে এলাম। আমার স্বামী রেডি হচ্ছিল, রেডি হয়ে নাস্তা শেষ করে। এদিকে সাগর সব কাজ করে ফেললো, বাজার থেকে জিনিস নিয়ে এসেছিল। তার কিছুক্ষণের মধ্যেই আমার স্বামী ওকে দোকানে নিয়ে গেল। কেন জানি না আজকের দিনটা অনেক কষ্ট কাটিয়েছি। আমার মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। আমি বারবার ঘড়ির দিকে তাকাতে থাকলাম, যদিও প্রতিদিন আমার সময় দেখতে দেখতেই কেটে যেত, কারণ ঘরের কাজে সারাদিন ব্যস্ত থাকতাম। আমি তাই মনে হতো দিনটা অনেক তাড়াতাড়ি পার হয়ে গেল, কিন্তু আজ যেন সময় পার হচ্ছে না। এই অস্থিরতায় আমি অনেক কষ্ট পাচ্ছিলাম। বারবার আমার ওই ছেলের কথা মাথায় আসছিল। আমার স্বামী রাতে আসার সময় হওয়ার আগে আমি তাড়াতাড়ি রুমে গিয়ে ভালো পোশাক পরে মেক আপ করলাম, এমনকি আমার চুলগুলো ছেড়ে দিলাম। যদিও আমার বিয়ে হয়েছে 7 বছর, আমি কখনোই আমার স্বামীর জন্য এভাবে সাজিনি। বিয়ের প্রথম 1 মাস নিজেকে সুন্দর করে সাজাতে, এরপরে আমি ঘরের কাজে এত ব্যস্ত হয়ে পড়ি যে সাজার কথা মাথাতেই আসতো না আমার। কিন্তু আজকে কেন জানি না আমার নিজেকে সুন্দর করে সাজাতে মন চাইলো। আমাকে সবাই সুন্দরী বলতো। বয়স প্রায় 30 বছর হলে কি হবে? আমার সুন্দর চেহারার কারণে বেশিরভাগ মানুষ আমাকে অবিবাহিত বলে মনে করত। আমি যখনই আমার স্বামীর সাথে কোথাও যেতাম সবার চোখ আমার দিকে আটকে থাকতো, কারণ আমার স্বামীর চেহারা ভালো ছিল না। তার অনেক বড় শরীর এবং উচ্চতাও কম, আর আমি সুন্দরী। সেজন্যই আমার কাজের ছেলে সাগরের চেহারা দেখে আমার মনের মধ্যে কেমন যেন হচ্ছে, আমার মনের ভিতরে গোলাপ ফুল ফুটে উঠল। রাতে আমার স্বামী ঘরে ঢোকার সাথে সাথে আমাকে দেখে অবাক হয়ে গেল, কিন্তু আমার চোখ শুধুমাত্র সাগরের দিকে। আমি অনেক কষ্টে সারাটা দিন পার করেছি, কিন্তু একটা অদ্ভুত ছেলে, কারণ ও আমার দিকে একবারও চোখ তুলে তাকায়নি। আর এটা আমাকে ভিতর ভিতর আরো কেমন করে তুলল। কিন্তু আমার স্বামী আমাকে দেখে অনেক খুশি। খাওয়া দাওয়ার পরে বলল, সুদীপা চলো তোমাকে নিয়ে লং ড্রাইভে যাই, তোমাকে দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে। কিন্তু আমি তো তার জন্য সাজিনি, যার জন্য এত কষ্ট করে সাজালাম সে আমার দিকে একবারও চোখ তুলে তাকালো না। আমি চেয়েছিলাম ও আমাকে দেখুক এবং আমাকে দেখার পর তো অবাক হোক, কারণ আমিও দেখতে কম সুন্দরী। কিন্তু অত সোজা স্টোর রুমে চলে গেল। আমি আমার স্বামীকে বললাম, আমার মাথা ব্যথা করছে, আমি কোথাও যেতে পারবো না। এই বলেই আমি আমার রুমে চলে এলাম। আমি হাতের চুড়িগুলো খুলে সামনে ড্রেসিং টেবিলে রাখলাম এবং মেকআপ তুলে পোশাক পরিবর্তন করে ফেললাম। আমি শুয়ে শুয়ে ভাবতে থাকলাম কিভাবে এই ছেলের মন জয় করব। আমার মাথায় একটা আইডিয়া এলো, তাই আমার স্বামীর ওঠার আগেই আমি ছাদে চলে গেলাম। ভিজে পোশাক শুকোতে দিতে গিয়ে ইচ্ছাকৃতভাবে আমার পা মুড়িয়ে নিলাম, আর ব্যালেন্স রাখতে না পেরে সিঁড়ি দিয়ে নিচে পড়ে গেলাম, আর আমার পা খারাপভাবে ব্যথা পেল। যা আমি ভেবেছিলাম ঘটনাটা তার বিপরীতে হয়ে গেল। আমি চিৎকার করে কাঁদতে থাকলাম। আমার স্বামী এবং সাগর দুজনেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে হলো। আমার স্বামী আমাকে ছাদের সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি বললাম, আমার পা ভেঙে গেছে। সে আমাকে হাত ধরে দাঁড় করানোর চেষ্টা করলে আমি চিৎকার করে উঠলাম, আমি সত্যি সত্যি আমার পায়ের হাত ভেঙে গিয়েছে। আমার স্বামী আমাকে উঠিয়ে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার আমাকে বললেন যে আমার পায়ের হাড় ভেঙে গেছে, তাই পায়ের উপরে প্লাস্টার দেওয়া হলো। আমাকে বাড়িতে এনে বিছানায় শুয়ে দিল। আমার স্বামী টেনশনে পড়ে গেলেন এবং বললেন, এখন আমি কিভাবে দোকানে যাব? সাগরকে দোকান চালাতে পাঠিয়ে দেয়। তারপরে আবার বললেন, সাগর দোকানে যাওয়ার কদিনই বাহুল, ও কি দোকান চালাতে পারবে? আমি আমার স্বামীকে বললাম, তুমি দোকানে যাও, সাগরকে এখানে রেখে যাও, আমার কিছু দরকার হলে ওকে বলবো। আমার স্বামীও রাজি হয়ে নিজের কাজে চলে গেল। আমি মনে মনে অনেক খুশি, যদিও আমার পায়ে অনেক ব্যথা হচ্ছিল, আমি পা নাড়াচাড়া করতে পারছিলাম না। কিন্তু আমার মনে শান্তি ছিল। অনেক স্বামী চলে যাওয়ার সাথে সাথে আমি সাগরকে ডাকলাম এবং আমার কিছু পোশাক খুলে সামনের সোফায় ফেলে দিলাম। সাগর আমার রুমে ঢোকার সাথে সাথে নিচের দিকে তাকিয়ে বলল, বলুন। আমি চেয়েছিলাম ও আমাকে দেখুক, তাই আমি ওকে আমার কাছে আসতে বললাম। সাগর আমার কাছে এসে জিজ্ঞেস করলো, বলুন কি বলবেন? আমি রান্না করতে পারি, তাই রান্না করে ফেলেছি।
রান্নাঘর এবং ঘরও পরিষ্কার করে ফেলেছি। আমি ওকে বসতে বললাম। এটা শুনে ও আমার দিকে তাকালো এবং সাথে সাথে চোখ ফিরিয়ে নিল আর পা পিছিয়ে গেল আর বলল, কিছু প্রয়োজন হলে বলুন। ওর এই কথা শুনে আমি উপরে গিয়ে বললাম, আমার পায়ে অনেক ব্যথা আর রুমে বসে বোরিং হচ্ছে, বাইরে ব্যালকনিতে বসবো, তুমি আমাকে ধরে বাইরে নিয়ে বসিয়ে দাও। আমি চাইছিলাম ও আমার কাছে আসুক, কিন্তু ও এই কথা শুনে অবাক হয়ে বলল, আমি কাজ করতে পারবো না, রাতে স্যার এলে তবেই বের হতে পারবেন। এই বলেই রুম থেকে বেরিয়ে গেল। আমার অনেক রাগ হচ্ছিল যে ও নিজেকে কি ভাবে। আমি যতই ওর কাছে যাওয়ার চেষ্টা করছি ও তো আমার থেকে দূরে পালাচ্ছিল। কিন্তু একদিন সুযোগ পেয়ে গেলাম। আমার স্বামী কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছে। আমার সাথে সাথে ইচ্ছা করে এমন ভাবে চিৎকার শুরু করলাম যেন আমি পড়ে গেছি। আমি খাট ধরে কোনো রকম মাটিতে বসলাম এবং এমন ভাব করলাম যেন বিছানা থেকে পড়ে গেছি। সাগর রুমে ঢোকার সাথে সাথে আমি কান্নার অভিনয় করতে থাকলাম। ও আমার কাছে এসে আমাকে পড়ে থাকতে দেখে ওকে বাধ্য হয়ে আমাকে ধরে উঠাতে হলো। যখন ও আমার হাত এবং আমার শরীরটা ধরে আমাকে ওঠানোর চেষ্টা করলো, তখন আমার হৃদয়টা কেমন একটা করতে থাকলো। আমি অনেক খুশি। আমি তো এটাই চেয়েছিলাম। ও আমাকে বিছানায় বসিয়ে দিল। তারপর থেকে প্রতিদিন আমি এটাই করতে থাকলাম। আমি ওকে বারবার ডাকতাম আরো আমাকে সাহায্য করতে বাধ্য হতো। আমি চেয়েছিলাম যে আমার ঘনিষ্ঠতা ওকে অস্থির করে তুলুক। যখন কোনো ছেলে একজন মহিলা এত কাছাকাছি থাকে তখন তার মনে কিছু না কিছু সৃষ্টি হয়। আসলে একজন মানুষ তার কাঙ্ক্ষিত জিনিস যদি কাছে পায় তাহলে সেটা তাকে চিন্তায় ফেলে দেয়। আমিও তো এটাই চাইছিলাম। আমার বিয়ের 7 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো আমার বাবু হয়নি। আমার স্বামী আজ পর্যন্ত আমাকে এ নিয়ে কখনো খারাপ কথা শোনায়নি। আমি সুন্দরী, সেজন্য যখনই যে কোনো অনুষ্ঠানে যেতাম অল্প বয়সী সুন্দর ছেলেদের দেখে আমার চোখ তাদের দিকে আটকে যেত। সুন্দর আর রোমান্টিক ছেলেদের দেখে আমার হৃদয়ে ঝড় শুরু হয়ে যেত। এই সময় আমার স্বামী আমার পাশে বসে থাকলে আমার অনেক খারাপ মনে হতো। মাঝে মাঝে মনে হয় যেন আবেগে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি শুধু টাকা দেখেছি, কারণ আমার বাবা গরিব আর বাড়িতে অভাব থাকতো সবসময়। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যখন আমার কাছে টাকা থাকবে তখন আমি জীবনের সমস্ত সুখ পাবো আর আমার মনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। আমার স্বামী সুন্দর নয়, কিন্তু ভেবেছিলাম একজন মানুষের সমস্ত গুণ থাকে না, আর স্বামী যে সুন্দর নয় এই দুঃখ আমি সময়ের সাথে সাথে ভুলে যাব। কিন্তু এরকম হলো না। আমি আমার স্বামীকে কখনোই পছন্দ করতে পারিনি, যদিও আমরা একটা সুন্দর বাড়িতে থাকতাম। আমার রুমে এসে আছে খাওয়ার পর আর কোনো কষ্ট নেই। টাকা পয়সা খরচ করার সময় আমাকে চিন্তা করতে হতো না। কিন্তু আমার স্বামীর সাথে থাকতে একদমই পছন্দ হতো না আমার। তার সাথে যতটা সময় থাকতাম মানসিক সমস্যায় ভুগছি আমি। সেই সময় আমার না টাকা পয়সা না বড় বাড়ি কোনটা ভালো মনে হতো না। মাঝে মাঝে আমার মনে হতো হয়তো ভুল করে ফেলেছি। আমার স্বামী যদি আমার প্রিয় হতো তবে আমি তার সাথে ছোট ঘরেও আনন্দের সাথে থাকতে পারতাম। ওর সাথে আমি মন খুলে কথা বলতে পারতাম। আমার মনে হচ্ছে আমার মধ্যে একটা ভালো চাহিদা তৈরি করে। সাগরকে দেখে আমার মনে হলো আমার খোঁজ শেষ। আমি চেয়েছিলাম ও আমার দিকে আকর্ষিত হোক, কিন্তু আমার দিকে মুখ তুলে তাকাতো না। আমি ওর চোখে আমাকে দেখতে চেয়েছিলাম। এখন আমার পা অনেকটাই ঠিক হয়ে গেছে, প্লাস্টারও খুলে ফেলেছি আমি। কিন্তু আমি হাঁটার সময় ইচ্ছাকৃতভাবে ব্যথার অভিনয় করতাম যাতে ও আমাকে ধরে হাঁটতে সাহায্য করে। আমার স্বামী আমাকে একটা স্ট্যান্ড কিনে দিতে চেয়েছিল যাতে আমি তার সাহায্যে সহজে হাঁটতে পারি, আর ডাক্তারও বলেছিল আপনি আপনার পায়ে ভর দিতে পারেন। আমি আমার স্বামীর দিকে চোখ গরম করে তাকিয়ে বললাম, ডাক্তার কিভাবে বুঝবে আমার ব্যথা হচ্ছে কিনা? তার কি সে তো আমার হাঁটার কষ্ট বুঝতে পারছে না। কিন্তু এই নাটক কতদিন চালিয়ে যেতে পারবো? আমি আমার স্বামীর কাছ থেকে মুক্তি চাই। একদিন সাগর ঘরে বসে তার ছোট নোকিয়া মোবাইল দিয়ে কারোর সাথে কথা বলছিলেন। আমি সেই সময় মোটামুটি হাঁটাচলা করতে পারতাম। আমি ইচ্ছা করে ধীরে ধীরে রান্নাঘরের দরজার কাছে এগিয়ে গেলাম। ও কাউকে বলছিল, অনেক তাড়াতাড়ি মাকে তোমাদের বাড়িতে পাঠাবো। আমি এখন চাকরিও পেয়ে গেছি, এখন তোমার বাবা মা না করতে পারবে না। আমি তাকে অনেক টাকা দিয়েছি তোমাকে বিয়ে করে শহরে নিয়ে আসবো। কথাটা শুনে আমার মন উড়ে গেল। আমি সাগরকে অনেক ভালোবাসতে শুরু করেছি। ওটা থেকে দূরে থাকতে পারবো না আমি চেয়েছিলাম ও আমাকে ভালোবাসে, কিন্তু ও তো অন্য মেয়ে প্রেমে পড়েছে। আমি আস্তে আস্তে আমার রুমে এলাম। এই সময় আমার কিছুই ভালো মনে হচ্ছে না। আমার মনে হচ্ছিল মেয়েটা আমার সামনে এলে ওকে শেষ করে ফেলবো। সাগর আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে কিভাবে ভালোবাসতে পারে? আমি আয়নায় নিজেকে দেখলাম আমি অনেক সুন্দরী। এটা কিভাবে সম্ভব যে সাগরের আমাকে ভালো লাগে না? আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকেও কিভাবে তাকায়? তারপরে আমার মাথায় আসতে থাকলো, ওই মেয়েটা হয়তো অনেক সুন্দর, আমিও হয়তো তার মতো সুন্দরী না। সে যাই হোক না কেন আমি সহ্য করতে পারছিলাম না। রাগে আমার চোখ থেকে পানি পড়তে থাকলো। আমি সাগরকে ডাকলাম ও আমার রুমে এসে আমাকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলল, আমাকে কেন ডেকেছেন? আমি বললাম, ভিতরে এসে তোমার সাথে আমার কিছু কথা আছে। ঘরের ভিতরে এলে আমি ওকে বললাম, আমি তোমাকে ভালোবাসি। ও আমার এই কথা শুনে আমার মুখের দিকে প্রথমে বারবার তাকালো, সেটাও খারাপ চোখে। ও বলল, এই কথা বলতে আপনি লজ্জা করে না? আমি বললাম, তুমি হলে এত সুন্দর, এতে আমার কোনো দোষ নেই। তারপর আমি আলমারি থেকে অনেক টাকা বের করে ওকে দিলাম। এত টাকা দেখে অবাক হয়ে গেল। আমি বললাম, আমি তোমাকে টাকা দিয়ে ভরিয়ে দেবো যদি তুমি আমার ইচ্ছা পূরণ করো। আমি শুধু এই অবধি বলেছিলাম, তখন ও আমার মুখে একটা থাপ্পড় দিল এবং বলল, আমি মালিককে সব কথা বলে দেবো যে আপনার চিন্তা ভাবনা কি। আমি আপনাকে সবসময় বড় দিদির মতো ভাবি।
আর আপনার আমাকে নিয়ে এসব ভাবতে লজ্জা করে না? প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে। তুমি দেখতে যেমনই হও না কেন, তবে আমার জন্য তুমি সেরা। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বলবেন, মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। কুকুর মার খেয়ে বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়ে বিশ্বাসঘাতকতা করে। খারাপ সময় তো একদিন চলে যাবে, কিন্তু আপনাকে তোমার চেনা হয়ে গেল। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবে। বউয়ের বাবার টাকা কিনে মোটরসাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষক, ক্লাস 8 পরে যৌতুক নেওয়া সামাজিক অপরাধ। হাসপাতালে ঘুরে আসলে বুঝতে পারবেন রব আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছেন। খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে, শুধু রবের উপর বিশ্বাস রাখুন। তাহলে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না। অনেক সমস্যা মোকাবেলা করে ও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা। স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখন হালকা ছিল। কাউকে ভালোবাসা অনেক পথ আছে, তাতে ভয়ের কোনো বাদ নেই। আমি প্রেম চাই না, কারণ প্রেমে বিশ্বাস থাকে। আমি ভালোবাসা চাই, যার কোনো শেষ অধ্যায় নেই। সম্পর্ক যখন নতুন হয়, মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয়, তখন মানুষ অজুহাত দেখে এড়িয়ে যাওয়ার জন্য। মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না। একটি মেয়ের আবদার তার বাবার থেকে বেশি কেউ পূরণ করে না। মানুষ সবসময় একরকম থাকে না, মানুষ শেখে, শিক্ষা পায়, অতপর বদলায়। ধরে রেখে লাভ নেই, ছেড়ে দিতে শেখো। মুক্ত করার পরে যদি ফিরে আসে, তখন আগলে রেখো। আমার জীবনে 3টি সমস্যা। নাম্বার 1, আমি অনেক বেশি ভাবি। নাম্বার 2, আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি। নাম্বার 3, বিশ্বাস করে ফেলি। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না। মনে রাখবেন, কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায়। সেই সম্পর্কগুলো সেসব দিয়ে টিকে যায় যে সম্পর্কের সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না। কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে একসময় সে বন্ধুত্ব দূরত্বের সৃষ্টি হয়। মানুষ কখনো পারফেক্ট হয় না, মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয়। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত না পেতে পারো, তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে, এটা বিধির বিধান। যে মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে বসে থাকে, সেই মেয়ে ভাইয়ের জন্য বিপজ্জনক হতে পারে। কথাটা তিতা হলেও এটাই সত্যি। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকলে সে সম্পর্ক আর আগের মতো থাকে না। যে যত বেশি কর্তব্য দায়িত্ব পালন করে থাকে, তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয়। স্ত্রীর কোন জায়গায় হাত রেখে ঘুমালে স্বামীর উপকার হয়। যদি স্বামী তার স্ত্রীর কপালে হাত রেখে মর্দন করে স্ত্রীকে নিয়ে ঘুমায়, তাহলে সে স্বামী দুনিয়াতে অনেক সফল হবে। পৃথিবীতে অর্থের কারণে সম্পর্কের তাপমাত্রা ওঠানামা করে। স্বামী যদি দায়িত্বশীল না হয়, মেয়েদের অর্ধেক জীবন শেষ। আর স্ত্রী যদি টাকার লোভী হয়, তো পুরুষের পুরো জীবন শেষ। নিজের যোগ্যতা নিয়ে অহংকার করতে নেই, কারণ পাথর তার ওজনের কারণেই ডুবে যায়। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি, সে তোমাকে ছেড়ে যাবে। যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে, সে সবকিছু ছেড়ে তোমার কাছে আসবে। বাস্তব কি? বাস্তব হচ্ছে, আপনি যার জন্য কাঁদবেন, সে আপনার গল্প অন্যকে বলে হাসবে। কিছু মানুষকে গুরুত্ব দিলেও দোষ, আবার না দিলেও দোষ। মানুষকে গুরুত্ব না দিলে অভিযোগ করে, আর বেশি গুরুত্ব দিলে অবহেলা করে। টাকা ধরে দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে। সৎ লোকের সত্য বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, মিথ্যা কথায় মধু বেশি। সেই লোকের মতো হন, যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থেকে সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের, আর কাউকে বোঝানো যায় না। বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন, সেটা কিন্তু নয়। বরং যে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, সে আদর্শবান সন্তান। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। 4 ধরনের মানুষ থেকে দূরে থাকবে: যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে সন্দেহ করে। লোকে যদি তোমার নিয়ে ভাবে, তবে ভাবতে দাও। যদি বেশি কথা বলে বলতে দাও, আর বেশি সমালোচনা করতে চাইলেও করতে দাও। আর মনে রেখো, এগুলো করতে গেলেও তারা নিজের থেকে বেশি তোমাকে মনে রাখে। যাকে ভালোবাসেন সে ছেড়ে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই বুঝিয়েছে পৃথিবীতে সবকিছু শেষ হয়ে যায় না। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়ে অনেক বেশি বেদনাদায়ক, কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বিশ্বের ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছু কথা যথেষ্ট। সমাজ কি বললে না বললে তাদের কান্না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার।
যে মাছের কাঁটা বেশি সেই মাছের স্বাদ বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্ট বেশি। দুটো ব্যাঙ ঘুরতে ঘুরতে একটি গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের ভিতর আরো অনেক ব্যাঙ ছিল যারা কোনোভাবে গর্তে পড়ে গেছে। আবার নতুন ব্যাঙ দুটি খুব লাফাতে শুরু করলো ওই গর্ত থেকে বেরোনোর জন্য। তখন সেই পুরোনো ব্যাঙগুলো চিৎকার করে বলতে লাগলো এই গর্ত থেকে বেরোনো অসম্ভব। তবু দুটো ব্যাঙ কারো কথা শুনলো না, চেষ্টা চালিয়ে গেল। আর এদিকে পুরোনো ব্যাঙগুলি সমানভাবে চিৎকার করে বলতে লাগলো গর্ত থেকে বেরোনো অসম্ভব। পুরোনো ব্যাঙগুলির কথা শুনে দুটি ব্যাঙের মধ্যে একটি ব্যাঙ লাফানো বন্ধ করে দিল, কিন্তু আরেকটি ব্যাঙ আরো জোরে জোরে লাফাতে শুরু করলো। অবশেষে আরো কিছুক্ষণ চেষ্টা করার পর ওই ব্যাঙটি লাফিয়ে বাহিরে যেতে সক্ষম হলো। এবার আপনি নিশ্চয় ভাবছেন দ্বিতীয় ব্যাঙটি লাফানো বন্ধ করলো না কেন? আসলে দ্বিতীয় ব্যাঙটি কেন শুনতে পেত না। তাই যখন সব ব্যাঙ হাত পা নাড়িয়ে চিৎকার করে বলছিল এটা অসম্ভব, তখন সে ভাবছিল সবাই তাকে উৎসাহিত করছে আরো জোরে লাফানোর জন্য। তাই সে আরো জোরে লাফাতে শুরু করেছিল। আমাদের জীবনে সফলতা পাওয়ার জন্য মাঝে মাঝে কান বন্ধ রাখা উচিত, যাতে লোকের নেগেটিভ কথা আমাদের কানে না পৌঁছায়। এবং যতক্ষণ পর্যন্ত আমরা সফল হচ্ছি ততক্ষণ পর্যন্ত যেন লেগে থাকতে পারি। কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই কথার সাথে তাদের চরিত্র মিলে যায়। রাগী মানুষ 4 ধরনের হয়। নাম্বার 1, রাগে হুটহাট করে যাকে তাকে ব্লক দিয়ে আইডি ডিএক্টিভ করে দেয়। নাম্বার 2, একদম নিশ্চুপে বসে থাকে। নাম্বার 3, হাতের সামনে যা পায় তাই ভাঙচুর করে। নাম্বার 4, কেউ কত রাগ উঠলে শিশুদের মতো কেড়ে দেয়। কেউ রাগ শেষে এই মানুষগুলোই অত্যন্ত মায়াবী আর সুন্দর মনের অধিকারী। রাগ অবস্থায় কাউকে গালি দিলে বা কিছু ভাঙচুর করলেও মাথা ঠান্ডা হলে সুন্দর একটা মুচকি হাসি দিয়ে মন জয় করতে পারে। রাগী মানুষগুলোর ভেতরটা তুলার মতোই নরম। বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্ট হয়ে কথা বলো, এমন ভাবে যেন মানুষ তা সহজে বুঝতে পারে। সহজ হওয়া কিন্তু সহজলভ্য নয়, সাবধানী হওয়া কিন্তু ভীতু নয়, বিশৃঙ্খলা হওয়া কিন্তু লক্ষ্যহীন নয়, দক্ষিণ হলেও কিন্তু ব্যক্তিত্বহীন নয়, আধুনিক হওয়া কিন্তু উচ্ছৃঙ্খল নয়, ধনী হওয়া কিন্তু অহংকারী নয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে। জীবনে এগিয়ে যেতে চাইলে অন্তত এই 5টি কাজ থেকে বিরত থাকো। নাম্বার 1, সবাইকে খুশি করো। নাম্বার 2, অন্যের থেকে বেশি আশা করো। নাম্বার 3, অতীত জীবন নিয়ে পড়ে থাকো। নাম্বার 4, অন্য কারোর থেকে নিজেকে ছোট ভাবো। আর নাম্বার 5, অনেক বেশি চিন্তা করো। একটি মিষ্টি মেয়ের প্রেমের চিঠি। প্রিয়, সবাই তো গোলাপ দেয়, আপনি না হয় আমাকে একটা গোলাপ গাছ দিয়েন, ওই গাছটা যত্ন করে বড় করবো। সময় মতো আমাকে একটি করে গোলাপ দেবে আর আপনার কথা প্রত্যেকক্ষণে মনে করাবে। আমাকে শহরে গয়না দিতে হবে না, আপনি না হয় আমাকে একটু সময় দিন, তাতে আমি খুশি। আমি সবার মতো বায়না ধরবো না, আমাকে ওইটা কিনে দিতেই হবে। আপনি না হয় আমার জন্য চকলেট আনবেন, আমি হাসি মুখে তা নিয়ে নেবো। আমি বলবো না আমাকে কোথাও ঘুরতে নিয়ে যান বা কোনো কফি হাউসে। আপনি না হয় রাতের চাষে আমাকে গল্প শুনেন, কোনো উপলক্ষে সুন্দর করে মেসেজ দিতে হবে না। আপনি আমাকে ছোট্ট একটা চিঠি দিন, বাইরের পথে লুকিয়ে রাখবো, সময় সময় খুলে পড়বো। আপনার প্রিয়তমা। কিছু কথা বাকি রাখাই ভালো, সবটা বলে দিলে অবহেলাটা অনেক বেড়ে যায়। সত্যির মধ্যে শক্তি থাকলেও সত্যি বলার শক্তি সবার মধ্যে থাকে না। স্বার্থ পূরণ হলে সবাই চলে যায়, কেউ বলে যায় তো কেউ বলে যায় না। যুগটা এমনই, আপনি যত নরম হবেন লোকে আপনাকে তত গরম দেখাবেন। জীবনসাথী হিসেবে এমন মানুষকে চাই যে ধনবান না হোক, যেন চরিত্রবান হয়, স্মার্ট না হোক, যেন দায়িত্ববান হয়। যে কান্নাতে শব্দ হয় তাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দ হয় তাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। যেমন কিছু মানুষ খুশি দেয়, কিছু মানুষ শিক্ষা দেয়। যারা তোমাকে ডাল ভাত মনে করে তাদের কখনো বিরিয়ানি সম্মান দিও না। মানুষের থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচারে একসময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতে হয়। বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয়। যেটা তোমার কাছে অবহেলা সেটা হয়তো অন্যের কাছে খুব দরকারি। ভাত হোক বা ভালোবাসা, মানুষ দুটোর জন্যই ভিখারি। পছন্দের মানুষটাকে মানুষের সামনে প্রেজেন্ট করা থেকে বিরত থাকেন, মানুষের নজর অনেক খারাপ। রক্তের সম্পর্ক ছেড়ে কেউ যদি আপনার জন্য কেঁদে থাকে তাহলে তাকে কখনো ফেলে যাবেন না। শরীর ছোঁয়ার সুযোগ পেয়ে যে পুরুষ তোমার কপাল বেছে নেয় তাহলে বুঝে নিও তুমি সঠিক মানুষটাকে বেছে নিয়েছো। সবাই পাশে থাকতে পারে না প্রিয়, তাই যে থাকতে চায় তাকে আগলে রেখো। যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন তখন সুখের জন্য আপনার অর্থের প্রয়োজন হবে না। আপনি যাকে ভালোবাসেন অবশ্যই তাকে আপনি আপনার মতো করে ভালোবাসছেন, তেমনি হবে তার কাছ থেকে যদি আপনি আশা করেন সে আপনাকে আপনার মতো করেই ভালোবাসবে তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। প্রত্যেকে নিজের মতো করে অন্যকে ভালোবাসে।